ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আগের ক্লাসে হচ্ছে আমরা ভেক্টরের বিয়োগফল ওগুলো একটু পড়ছিলাম। ভেক্টরের বিয়োগফলের পর এরপরে এ রিলেটেড একটা ম্যাথও করছিলাম। এই যে এই ম্যাথটা করছিলাম আমরা, এই এ প্লাস বি এর মান এবং এ মাইনাস বি এর মান এত হলে এ ও বি এর মধ্যবর্তী কোণ কত। আজকে এই টাইপের আরো এক দুইটা ম্যাথ একটু করবো, তারপরে আমরা পরের টপিকে চলে আসবো। আসেন তাহলে শুরু করা যাক, সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। ওকে, আর প্রবলেম হলে তো সাথে সাথে আমাকে বলবে, সাথে সাথে বললে আমি সাথে সাথে অ্যান্সার করতে পারতেছি, এই আর কি। তাহলে আসেন শুরু করা যাক। আমাদের সর্বপ্রথম আসবে হচ্ছে আমাদের এই টপিকের মধ্যে একটা ম্যাথ করি। সেটা হচ্ছে দেওয়া আছে যে সি ভেক্টর ইজ ইকুয়ালস টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর এবং সি ইজ ইকুয়ালস টু এ প্লাস বি হলে হলে এ ভেক্টর ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত। এ ভেক্টর ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত। আচ্ছা, একটু খেয়াল করবেন সবাই। ইজি আছে ম্যাথটা, কোনো সমস্যা নাই। তাহলে সর্বপ্রথম কথা হচ্ছে এটা যে আমাদের সি ভেক্টর, কোন একটা ভেক্টর দেওয়া আছে, যে ভেক্টরটা হচ্ছে এ এবং বি এর যোগফল। সি ইজ ইকুয়ালস টু দেওয়া আছে এ প্লাস বি, এরপর একটা মান দেওয়া আছে এই জায়গায়। এরপর বলছে এ ও বি এর মধ্যবর্তী কোণ কত। তাহলে আমার এ আর বি এর মধ্যবর্তী কোণটা লাগবে। এখন একটু খেয়াল করি তো, আমরা সি ভেক্টর ইকুয়াল টু যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এই ব্যাপারটা যে আছে, এটা থেকে আমরা বুঝতে পারতেছি কি? এটা থেকে আমরা বুঝতে পারতেছি যে এ আর বি এর যে লব্ধিটা আছে, এই লব্ধিটাই হচ্ছে আমাদের কি ভেক্টর, সি ভেক্টর। আবার বলতেছি, এ আর বি এর যে লব্ধিটা আছে সেটাই আমাদের কি ভেক্টর, সি ভেক্টর। এখন লব্ধিটাই যদি সি ভেক্টর হয়ে থাকে, এ আর বি ভেক্টর লব্ধিটাই যদি সি ভেক্টর হয়ে থাকে, তাহলে সি ভেক্টর হচ্ছে এ আর বি এর লব্ধি। তাহলে লব্ধি হলে আমরা যদি সি এর মানটা বের করতে চাই, তাহলে কি আসবে? রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস আলফা, এই ব্যাপারটা আসবে। যেখানে আলফাটা কি মিন করতেছে? এই আলফাটা মিন করতেছে কার কার মধ্যবর্তী কোণ? আলফাটা মিন করতেছে এ আর বি এর মধ্যবর্তী কোণ। ওই যে আমরা বলছিলাম, মাঝখানে যোগ থাকলে, দুইটা ভেক্টর যোগ থাকলে আমরা কোণের জায়গায় কি বসাবো? আমরা কিন্তু কোণের জায়গায় বসাইতে হয় হচ্ছে আলফা। তাহলে এই যে আলফাটা আছে, এই আলফাটা ইন্ডিকেট করে কি? এই পাশে যে দুইজন আছে সেই দুইজনের মধ্যবর্তী কোণ, অর্থাৎ কার কার মধ্যবর্তী কোণ? এ আর বি এর মধ্যবর্তী কোণ। তাহলে আমাদেরকে কিন্তু এই আলফাটাই বের করতে হবে, এই আলফাটাই বের করতে হবে, ঠিক না? বলছে এ আর বি এর মধ্যবর্তী কোণটা কত। তাহলে একটু খেয়াল করুন তো, আমাদের কিন্তু এই জায়গায় সি সি ইকুয়াল টু এটা লিখছি আমরা। এখন আবার কোশ্চেনের মধ্যে কিন্তু সি এর মানটা দিয়ে দেওয়া আছে, সি এর মান কত? এ প্লাস বি। সো আমরা সুন্দর মতো এই জায়গায় এ প্লাস বিটা বসাই দিব। এ প্লাস বি ইজ ইকুয়াল টু আসবে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কজ আলফা, 2ab কজ আলফা। তার সাথে রুটটা এই পাশে নিয়ে আসলে আসবে এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু আসবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কজ আলফা, কজ আলফা। এরপর আসেন এ স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র ভেঙে ফেলবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab বা এ স্কোয়ার প্লাস বি, 2ab প্লাস বি স্কোয়ার সূত্র ভেঙে ফেললাম, প্লাস 2ab কজ আলফা। একটু খেয়াল করেন তো, এই জায়গায় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই জায়গায় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এটা কি হয়ে যাবে? কাটাকাটি চলে যাবে। কাটাকাটি যাওয়ার পর এই পাশে থাকবে 2ab ইজ ইকুয়ালস টু থাকবে 2ab কজ আলফা। তারপর উভয় পক্ষ থেকে আমরা 2ab টা কেটে দিব, রাইট? এই 2ab এই 2ab কাটা, তাহলে কি থাকতেছে? ভাগ করে দিলে কজ আলফার মান কত পড়ে থাকতেছে? কজ আলফার মান পড়ে থাকতেছে 1। কজ কত ডিগ্রির মান আমরা সবাই জানি, কজ 0 ডিগ্রির মান হচ্ছে 1। তাহলে আলফার মান কত পাচ্ছি? 0 ডিগ্রি। আলফার মান 0 ডিগ্রি মানে কি? এ আর বি এর মধ্যবর্তী কোণ কত? এ ও বি এর মধ্যবর্তী কোণ 0। মধ্যবর্তী কোণ সমান 0 ডিগ্রি। মধ্যবর্তী কোণ সমান 0 ডিগ্রি। দেখি কারো এতটুকুতে বুঝতে কোনো প্রবলেম আছে কিনা একটু বলবেন। একদম সিম্পল। অর্থাৎ মেইন কথা হচ্ছে এতটুকু, এটা আপনার মাথায় রাখতে হবে যে এভাবে আছে, আপনার এ আর বি এর মধ্যবর্তী কোণ লাগবে। সো এ আর বি এর মধ্যবর্তী কোণ লাগবে যখন, তখন এ প্লাস বি এর মানের জায়গায় আমরা এটা লিখে ফেলতে পারি, রাইট? এ প্লাস বি এর মানের জায়গায় আমরা এটা লিখে ফেলতে পারি। এবং ওই যে আলফাটা ইন্ডিকেট করতেছে, এটা কিন্তু এই পাশে যারা আছে, এই যে এ আর বি, এই দুজনের মধ্যবর্তী কোণটাকেই বোঝানো হচ্ছে। দেখি কারো কোনো সমস্যা থাকলে একটু বলবেন, এরপর নর্মাল ক্যালকুলেশন চালা যাবো আমরা। এগুলো কিন্তু পরীক্ষায় খুব বেশি আসে, ঠিক আছে? ভার্সিটির মধ্যে এই ব্যাপারগুলো খুব বেশি আসে, আমাদের পরীক্ষার মধ্যে যে এমসিকিউ আছে সেটার মধ্যেও প্রচুর বেশি আসবে। ওকে, আচ্ছা, কারো কোনো প্রশ্ন নাই, আসেন সামনের দিকে অগ্রসর হওয়া যাক। এরপর আরেকটা ম্যাথ করি আমরা, তাহলে এই টপিকের পুরো বেসিকটা আসলে হয়ে যাবে। আসেন, আমাদেরকে দেওয়া আছে জেড ভেক্টর ইজ ইকুয়ালস টু এক্স ভেক্টর প্লাস ওয়াই ভেক্টর এবং জেড ইজ ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই হলে হলে এক্স ভেক্টর ও জেড ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করো।
মধ্যবর্তী কোণ নির্ণয় করো। মধ্যবর্তী কোণ কত? তাহলে এবারে কোশ্চেনটা একটু ডিফারেন্ট। এই জায়গায় আমাদের জেড সমান দেওয়া আছে এক্স প্লাস ওয়াই। জেড সমান কি দেওয়া আছে? এই জায়গায় আমাদেরকে জেড সমান দেওয়া আছে হচ্ছে এক্স প্লাস কি ওয়াই। অন্যদিকে আমাদেরকে বের করতে বলছে কি? আমাদেরকে বের করতে বলছে এক্স ও জেড এর কি কোণ? এক্স ও জেড ভেক্টরের মধ্যবর্তী কোণ। তাহলে আবার একটু বুঝাই, জেড সমান দেওয়া আছে এক্স ভেক্টর প্লাস ওয়াই ভেক্টর, আর আমাদেরকে বের করতে বলছে এক্স আর জেড এর মধ্যবর্তী কোণ। তাহলে দেখেন তো এই জায়গায় কি এক্স আর জেড আছে একসাথে? নো, এই জায়গায় এক্স আর ওয়াই আছে ডান পাশে একসাথে। তাহলে আমাকে কি করতে হবে? আমার এক্স আর জেড এর মধ্যবর্তী কোণ যেহেতু লাগবে, সো আমি এক্স আর জেড কে কিভাবে নিয়ে আসবো? এক পাশে নিয়ে আসবো। তাহলে এক পাশে নিয়ে আসলে কিরকম আসবে একটু খেয়াল করি। জেড ভেক্টর সমান আমরা লিখতে পারি এক্স ভেক্টর প্লাস দিয়ে আমাদের জন্য ওয়াই ভেক্টর। এরপর আমরা জেড আর এক্স কে বলছি এক পাশে নিয়ে আসতে হবে। তাহলে কি লিখবো? জেড ভেক্টর মাইনাস এক্স ভেক্টর সমান ওয়াই ভেক্টর। সুতরাং আলটিমেটলি আসতেছে ওয়াই ভেক্টর ইজ ইকুয়ালস টু জেড ভেক্টর মাইনাস এক্স ভেক্টর। জেড ভেক্টর মাইনাস দিয়ে এক্স ভেক্টর। তাহলে এই জায়গা থেকে সামনের দিকে যদি আগাই, এবার একটু খেয়াল করবে, আমাদের জেড আর এক্স এবার সুন্দর মতো কই চলে আসছে? এক পাশে চলে আসছে, মানে এক্স আর জেড এক পাশে চলে আসছে। সো যদি এক্স আর জেড এক পাশে চলে আসে, এবার আমি সুন্দর মতো একটু খেয়াল করতে এই ওয়াই এর মানটা আমি বের করতে যাচ্ছি। তাহলে ওয়াই এর মানটা আমি বের করতে চাইলে আমি লিখবো ওয়াই এর মান ইকুয়াল টু, তাহলে কি আসবে? রুট ওভার, এ পাশে দেখেন তো এই যে জেড ভেক্টর মাইনাস এক্স ভেক্টর, তাহলে জেড আর এক্স এর বিয়োগফল লিখতে হবে। তাহলে জেড স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস 2z ইন্টু এক্স। মধ্যবর্তী কোণ কস, দেখেন একটু খেয়াল করে সবাই, এই জায়গায় আমরা মাঝখানে কি দেখতে পাচ্ছি? আমরা কিন্তু মাঝখানে প্লাস না, এবার জেড আর এক্স এর মাঝখানে কি আছে? মাইনাস। যদি মাইনাস থাকে অ্যাঙ্গেল বসাইতে হয় 180 মাইনাস আলফা। মাইনাস থাকলে কি বসাতে হয়? 180 মাইনাস আলফা। তাহলে এই যে আলফাটা আছে, এই আলফাটাই ইন্ডিকেট করতেছে কার কার মধ্যবর্তী কোণ? এই যে জেড আর এক্স এর মধ্যবর্তী কোণ। তাহলে এই আলফাটাই আমাকে বের করতে হবে। তাহলে ব্যাপারটা বুঝছেন আশা করি। আগের ম্যাথ আর এই ম্যাথের মধ্যে ডিফারেন্সটা বুঝেন একটু। আগের ম্যাথের মধ্যে আমরা এ আর বি এর মধ্যবর্তী কোণ চাইছিল, এই জন্য আমরা ডান পাশে এই পাশে এ আর বি কে রাখছিলাম। আলটিমেটলি এই আলফাটা তখন ইন্ডিকেট করতে এ আর বি এর মধ্যবর্তী কোণ। এবার আমার কাছে চাইছে এক্স আর জেড এর মধ্যবর্তী কোণ। এবার আমি একটু কাজ করে এক্স আর জেড কে কই নিয়ে আসছি? এক পাশে নিয়ে আসছি। এরপর যে আলফাটা লিখছি আমরা, সেটা হয়ে যাবে কি? এক্স আর জেড এর মধ্যবর্তী কোণ। সেটা হয়ে যাবে কি আমাদের জন্য? এক্স আর জেড এর মধ্যবর্তী কোণ। আশা করি বুঝা গেছে। তাহলে আসেন তো সামনের দিকে অগ্রসর হই। এরপর দেখি তো ওয়াই এর মান কত। আচ্ছা, জেড ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই দেওয়া আছে না উপরে? দেখেন তো জেড ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই দেওয়া আছে। তাহলে আমরা একটু জেড ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই থেকে এক্স এর মানটা বের করে ফেলি। জেড ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই থেকে এক্স এর মান পাবো আমরা, সরি এক্স এর মান, ওয়াই এর মান, সরি ওয়াই এর মান আসবে জেড মাইনাস এক্স। একটু বসাই দিই। তাহলে ওয়াই এর জায়গায় জেড মাইনাস এক্স বসাই দিলাম, রুট ওভার আসবে জেড স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস 2z এক্স কস 180 মাইনাস আলফা। ওকে, ঠিক আছে। এবার একটু আসেন, তাহলে রুট এ পাশে কাটলে স্কোয়ার আসবে, তাহলে স্কোয়ার করলে আসবে রুট ওভার জেড মাইনাস এক্স হোল স্কোয়ার ইকুয়াল টু কি আসবে? এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে জেড স্কোয়ার মাইনাস 2z x প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু এ পাশে আসছে জেড স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস 2z x কস 180 মাইনাস আলফা। এরপরে এই জায়গা থেকে পাচ্ছি কি আমরা? একটু খেয়াল করবেন, জেড স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এই জায়গাও আছে জেড স্কোয়ার প্লাস কি আমাদের জন্য এক্স স্কোয়ার। জেড স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, জেড স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার দুই পাশ থেকে কেটে দিব, তাহলে আসবে মাইনাস 2z x ইজ ইকুয়ালস টু আসতেছে 2z x cos 180 ডিগ্রি মাইনাস আলফা। আচ্ছা, তাহলে কি আসলো একটু খেয়াল করব। আমাদের ছিল হচ্ছে এই যে জেড স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার উভয় পাশ থেকে কেটে দিচ্ছি, তাহলে আছে মাইনাস 2z x, এই পাশে পড়ে আছে 2z x cos 180 মাইনাস আলফা। cos 180 মাইনাস আলফা। এরপর একটু খেয়াল করুন তো, এরপর আমরা উভয় পাশ থেকে 2z x টা কেটে দিতে পারতেছি। 2z x টা কেটে দিলে আসবে cos 180 মাইনাস আলফা ইজ ইকুয়ালস টু -1। ঠিক আছে, এই পাশে কেটে দিলে -1 পড়ে থাকবে। তাহলে cos কত ডিগ্রির মান 180 মাইনাস আলফা? আমরা সবাই জানি cos 180 ডিগ্রির মান হচ্ছে মাইনাস আলফা। cos কত ডিগ্রির মান মাইনাস আলফা? cos 180 ডিগ্রির মান হচ্ছে কত? মাইনাস আলফা। cos 180 ডিগ্রির মান মাইনাস আলফা। সো আমাদের এই পাশে এইটা ইজ ইকুয়ালস টু cos কত ডিগ্রি মান 180 ডিগ্রি। সো বসাচ্ছি cos 180 ডিগ্রি। তাহলে এই জায়গা থেকে কি আসতেছে? আলফাটাকে এক পাশে নিয়ে গেলে আসবে 180 মাইনাস 180, আবারও কত ডিগ্রি আসতেছে? 0 ডিগ্রি। সো আলফা ইজ ইকুয়ালস টু আমরা পেয়ে গেছি আবারও 0 ডিগ্রি। তাহলে এক্স আর জেড এর মধ্যবর্তী কোণ আবারও কত ডিগ্রি? 0 ডিগ্রি। দেখেন, কেউ না বুঝলে একটু বলবেন। এই ম্যাথটার মেইন
থিমটা হচ্ছে বা মেইন কাহিনীটা হচ্ছে এতটুকুই যে আপনাকে কি করতে হবে এক্স আর জেড এর যার যার মধ্যবর্তী কোণ আমাকে বের করতে বলছে, যার যার মধ্যবর্তী কোণ আমাকে বের করতে বলছে, ওই দুইজনের মধ্যবর্তী কোণ বের করার জন্য আমাদের ওই দুজনকে একসাথে নিয়ে আসতে হবে। ওই দুজনকে একসাথে আনার পর মাঝখানে মাইনাস থাকলে লিখবো 180 মাইনাস আলফা, মাঝখানে যদি প্লাস থাকে এই যে এ প্লাস বি, মাঝখানে যদি প্লাস থাকে তাহলে আমরা ওই জায়গায় কি লিখে দিব আলফা লিখে দিব। এই হচ্ছে টেকনিক। দেখি কারো কোনো জিজ্ঞাসা কোনো সমস্যা আছে কিনা একটু বলবেন, কারো কোনো প্রবলেম আছে কিনা একটু। কারো কোনো প্রবলেম আছে কিনা একটু বলবো। আচ্ছা ঠিক আছে, তাহলে কারো কোনো প্রবলেম নাই। তাহলে মেইন কথা হচ্ছে এই ম্যাথ গুলো কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট, পরীক্ষায় খুব বেশি আসে, ঠিক আছে? মানে বিশেষ করে ভার্সিটি পরীক্ষাগুলোতে বেশি আসবে এই ম্যাথ গুলো। সো আশা করি বুঝতে পারছেন, বুঝতে পারলে আসেন এরপরে আমাদের পরবর্তী টপিক আমরা শুরু করব। এবং এই টপিকটা বেশ ইজি এবং এখান থেকে এমসিকিউ আসার চান্সটা সবচেয়ে বেশি থাকে, ঠিক আছে? কথা বোঝা গেছে? অর্থাৎ এরপরে যে টপিকগুলো পড়বো আমরা ভেক্টরের গুণন, সেখান থেকে এমসিকিউ আসার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। তাহলে চলে আসি ভেক্টরের গুণন। তাহলে এবার আমরা দুইটা ভেক্টরের গুণ পড়বো, আমরা ভেক্টরের যোগ বিয়োগ পড়ছি, এবার পড়বো ভেক্টরের গুণন বা ভেক্টরের গুণ। ভেক্টরকে আমরা দুই প্রক্রিয়ায় গুণ করতে পারি, দুইটা ভেক্টর রাশিকে আমরা দুই প্রক্রিয়ায় গুণ করতে পারি। একটা গুণনকে বলা হয় আমাদের ডট গুণন, সবাই জানেন, খুবই সিম্পল জিনিস। ডট গুণন বা যেটাকে আমরা বলি স্কেলার গুণন। ডট গুণন বা বলি কি গুণন, স্কেলার গুণন। অন্যদিকে অপর গুণনটার নাম হচ্ছে আমাদের, অপর গুণনটার নাম হচ্ছে আমাদের ক্রস গুণন, ক্রস গুণন বা বলি হচ্ছে আমরা ভেক্টর গুণন। ক্রস গুণন বা বলি হচ্ছে আমরা ভেক্টর গুণন। তাহলে কয় প্রকৃতির গুণ আছে আমাদের? আমাদের কিন্তু দুই প্রকৃতির গুণ আছে, একটা হচ্ছে ডট গুণন বা স্কেলার গুণন, আর একটা হচ্ছে ক্রস গুণন, বাকি আমাদের ভেক্টর গুণন। এই দুই প্রকৃতির গুণ আছে আমাদের, ভেক্টর গুণ। চলে আসি প্রথম টাইপের গুণের মধ্যে, দ্যাট ইজ আমাদের ডট গুণন বা স্কেলার গুণ। এটা আশা করি সবাই মোটামুটি পারেন, সো অত বেশি প্রবলেম হওয়ার কথা না, খুবই সিম্পল। একটু দ্রুত করে শেষ করে ফেলবো যেহেতু এই টপিকগুলো একদম ইজি, সো বেশি টাইম ব্যয় করার কোনো মানে হয় না। আচ্ছা, আমাদের কাছে ধরে নিছি দুইটা ভেক্টর আছে, একটা ভেক্টর হচ্ছে এ ভেক্টর, আরেকটা ভেক্টরকে ধরে নিছি বি ভেক্টর। দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণকে আমরা প্রকাশ করি আলফা দ্বারা। দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণকে আমরা প্রকাশ করি কি দ্বারা? আলফা দ্বারা। তাহলে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি আমাদের জন্য আলফা হয়, তাহলে দুইটা ভেক্টরের ডট গুণফলের সূত্র লিখি আমরা এভাবে, যে এ ভেক্টর ডট বি ভেক্টর, এই যে এ এবং বি এর মাঝখানে ডট গুণন ইকুয়াল টু চলে আসবে এ বি কস আলফা। এ বি কস আলফা, এটাই হচ্ছে আমাদের ডট গুণফলের বেসিক সূত্রটা। অর্থাৎ ডট গুণফল মানে হচ্ছে, ডট গুণফল মানে হচ্ছে এ এবং বি এর মাঝখানে কি দিছি আমরা? ডট চিহ্ন দিছি, ডট গুণন। এ এর মান বসাবো এখানে, বি এর মান বসাবো এখানে, মধ্যবর্তী কোণের কি? কস আলফা। এবার আসেন, এটাকে স্কেলার গুণন বলা হয় কেন? আমরা সবাই আশা করি জানি। এটাকে স্কেলার গুণন বলার কারণ হচ্ছে দুইটা ভেক্টরের যখন ডট গুণন করা হয়, তখন আমরা এই গুণের মান হিসেবে যে রাশিটা পাই সেটা একটা স্কেলার রাশি। এই গুণের মান হিসেবে আমরা যে রাশিটা পাই সেটা একটা কি রাশি? সেটা একটা স্কেলার রাশি। তো এই জন্যই এই গুণনকে আমরা কি গুণন বলতেছি? স্কেলার গুণন বা ডট গুণন বলতেছি। তাহলে একটু আসেন তো, এ এর মান, এটা হচ্ছে বি এর মান, মধ্যবর্তী কস আলফা। আচ্ছা, কস আলফা করলে আপনি কস 0 ডিগ্রি করলেন 1, কস 180 করলেন -1, তাহলে এটাও একটা মান ইন্ডিকেট করতেছে। তাহলে এই পাশে পুরোপুরি যে রেজাল্টটা আসতেছে এটা একটা কি রাশি? একটা স্কেলার রাশি। কেন? কারণ ওর কোনো প্রকার দিক নেই, শুধু মান আছে। এই জন্যই ডট গুণনের অপর নাম, এই জন্যই ডট গুণনের অপর নাম আমরা কি গুণন বলতেছি? স্কেলার গুণন বলতেছি। ডট গুণনের অপর নাম আমরা কি গুণন বলতেছি? স্কেলার গুণন বলতেছি। আশা করি বুঝে গেছে। এবার আসেন, এ ডট বি এটা তো আমরা জেনে গেলাম। এই জায়গা থেকে আমরা একটু কাজ করব, সেটা হচ্ছে একটু কস আলফাটা বের করবো এখান থেকে। তাহলে এই জায়গা থেকে কস আলফাটা বের করলে আসবে কস আলফা সমান এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইড বাই আমাদের আসবে এবি। এই জায়গাতে আলফা সমান আসবে কজ ইনভার্স দিয়ে এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইড বাই এ বি। এই যে সূত্রটা আছে, এই সূত্রটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সূত্র, মাথায় রাখবেন। ডট গুণনের টপিকের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সূত্র এটা। যেখানে আলফাটা কি একটু খেয়াল করেন তো আপনি, এই যে চিত্র দেখলে বুঝবেন, এ, এই যে বি, এটা হচ্ছে আমাদের মধ্যবর্তী কোণ আলফা।
তাহলে এই যে মধ্যবর্তী কোণ আলফাটা আছে, এই আলফাটা কি নির্দেশ করতেছে? দুইটা ভেক্টরের মধ্যবর্তী বা অন্তর্গত কোণ। তাহলে কখনো যদি আমাকে জিজ্ঞাসা করে এই ভেক্টর এবং এই ভেক্টরের মধ্যবর্তী কোণ কত, বা এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ আমার কাছে দেওয়া নাই কিন্তু মধ্যবর্তী কোণটা আমার দরকার হচ্ছে, তাহলে যখনই এরকম মধ্যবর্তী কোণটা আমার দরকার হবে আমি সবসময় এই সূত্রের কাছে চলে আসবো। তাহলে মাথায় রাখবো, এটা আমরা সবাই খুব ভালো করে বলছি কি 5টা স্টার দিছি যে এই আলফা হচ্ছে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ, দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ, মধ্যবর্তী কোণ। এটা নিয়ে আমরা আরেকটু পড়াশোনা করবো, সমস্যা নেই। তবে এটা খুব বেশি ইম্পর্টেন্ট সূত্র, দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করার সূত্রটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর সমান আমরা কি পেয়ে গেলাম? এ বি কস আলফা। এবার আমরা কিছু স্পেশাল কেস দেখে নিব। স্পেশাল কেস দেখার পর আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাবো। আসেন স্পেশাল কেস। এর মধ্যে প্রথম স্পেশাল কেসটা কি আসি, আমাদেরকে প্রথম স্পেশাল কেসটা দিল এ ভেক্টর ডট এ ভেক্টর ইজ ইকুয়ালস টু হোয়াট, অর্থাৎ দুইটা ভেক্টরকে আমরা ডট গুণন করব, যে এই দুইটা ভেক্টর আসলে সেম ভেক্টর, ডিফারেন্ট ভেক্টর না, আলাদা ভেক্টর না, একই ভেক্টর, এ আর এ দুটো একই ভেক্টর। তাহলে একটু আসেন তো যদি একটু চিত্র আঁকি, তাহলে এটা দিলাম এ ভেক্টর। তাহলে আমি সুবিধার্থে যদি আবার এ ভেক্টরটাই আঁকি, সেটা তো হুবহু সেম ভেক্টরটাই হবে নাকি আলাদা ভেক্টর না? এটা এ এটাও এ, তাহলে এই যে এ ভেক্টরটা আছে, এই এ ভেক্টর এটাও এ ভেক্টর, সেম ভেক্টর আসলে। তাহলে আমরা দুইজনকে আঁকছি একটু যেন আমাদের বুঝতে সুবিধা হয়। এখন আমরা সবাই এ ডট বি এর সূত্র জানি, এ বি কস আলফা, এ বি কস আলফা। তাহলে এই জায়গায় এ ডট এ এর সূত্র লেখার সময় আমরা একটু লিখবো কিভাবে দেখেন তো, একটু খেয়াল করব। প্রথমে আমাকে বসাইতে হয় এ এর মানটা, পরে আমাকে বসাইতে হয় বি এর মানটা, এরপর মধ্যবর্তী কোণের কি কস আলফা। প্রথমে আমাকে এ এর মানটা বসাইতে হয়, তারপর বি এর মানটা, তারপর কস আলফা। তাহলে আসুন প্রথমে আমরা কি করব, এখানে প্রথমে আমরা এই যে এ আছে ওর মানটা বসাবো। তাহলে এ এর মান কত? এ ইনটু এই এ এর মানটা কত? এ। মধ্যবর্তী কোণের কস আলফা, কস কত ডিগ্রি দেখেন তো, এ এই যে এ দুজন তো একই দিক নির্দেশ করতেছে, তাহলে ওদের মধ্যে কোনো কোণ থাকবে না, ওদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি আসবে? ওদের মধ্যবর্তী কোণ আসবে 0 ডিগ্রি, cos 0। তাহলে কি আসতেছে এখান থেকে? cos 0 ডিগ্রির মান কিন্তু আমরা সবাই 1 জানি, তাহলে a ডট a সমান আসবে a স্কয়ার cos 0 ডিগ্রি মানে তো 1। এখন তো এটা কেউ না বুঝলে একটু বলবেন, a ভেক্টর ডট a ভেক্টর মানে a স্কয়ার। কারো সমস্যা থাকলে একটু বলবেন, a ভেক্টর ডট a ভেক্টর মানে a স্কয়ার। এগুলো কিন্তু এমসিকিউ তে খুব বেশি আসে, ঠিক আছে? আমি স্পেশাল কেস আকারে দেখা দিচ্ছি যেন আপনাদের ফিউচারে সুবিধা হয়। 2, এরপর স্পেশাল কেসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমার কাছে একটা a ভেক্টর আছে, আমার কাছে একটা b ভেক্টর আছে। এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ এবার আমাকে 90 ডিগ্রি দিয়ে দিছে, অর্থাৎ সিম্পল কথায় এবার এ ভেক্টর এবং বি ভেক্টর পরস্পর কিভাবে আছে? লম্বভাবে আছে। এ আর বি কিভাবে আছে? লম্বভাবে আছে। এবার আমরা ওদের ডট গুণন করব। তাহলে ডট গুণন করলে কি আসবে? এ ভেক্টর ডট বি ভেক্টর মানে প্রথমে বসবে এ এর মান, এরপর বি এর মান, মধ্যবর্তী কস কত ডিগ্রি দেখেন তো, ওরা দুজন কিভাবে আছে? লম্ব, তাহলে ওদের মধ্যবর্তী কোণ হবে cos 90। cos 90 এর মান আমরা সবাই জানি 0, সো এটা কি চলে আসবে? a ভেক্টর ডট বি ভেক্টরের মান চলে আসবে 0। তাহলে দুইটা ভেক্টর ডট গুণফলের মান 0 হচ্ছে যখন ভেক্টর দ্বয় পরস্পর কিভাবে থাকে? লম্ব হবে। এই ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট, আমাদের অন্যান্য ম্যাথে এই ব্যাপারটা লাগবে, সো খুব ভালো করে মাথা রাখবো। দুটি ভেক্টর পরস্পর লম্ব হলে, a ভেক্টর বি ভেক্টর লম্ব হলে তাদের ডট গুণফল কত হয়? 0। এই লাইনটা একদম কালেমার মতো মুখস্থ রাখতে হবে, খুব বেশি লাগবে এটা, যে দুইটা ভেক্টর পরস্পর লম্ব হলে ওদের ডট গুণফলের মান কি হয়? 0 হয়। দুইটা ভেক্টর লম্ব হইলে ওদের ডট গুণফল কত হয়? 0 হয়। খুব ভালো করে মুখস্থ রাখতে হবে এটা, এটা আমাদের লাগবে। লাস্টে আসি 3 নাম্বার কেস, যেটা আমরা পড়বো আয়ত একক ভেক্টর গুলোর, আয়ত একক ভেক্টরের ডট গুণন, আয়ত একক ভেক্টরের ডট গুণন, ডট গুণন। ওকে, আয়ত একক ভেক্টর কি? আমরা জানি যে আমাদের এক্স অক্ষ আছে, ওয়াই অক্ষ আছে, জেড অক্ষ আছে। এই যে তিনটা অক্ষ আছে, এই তিনটা অক্ষ বরাবর আমরা তিনটা একক ভেক্টরকে কল্পনা করে নিই। এক্স অক্ষ বরাবর আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর জে ক্যাপ, জেড অক্ষ বরাবর কল্পনা করে নিই কে ক্যাপ। এই তিনটা একক ভেক্টরকে কল্পনা করে নিই না, ওরাই হচ্ছে আয়ত একক ভেক্টর, আই ক্যাপ,
জে ক্যাপ কে ক্যাপ। তাহলে ওরাও তো একক ভেক্টর, আয়ও তো একক ভেক্টর। তাহলে ওদের সবার মান তো আমরা জানি, একক ভেক্টর মানে ওই ভেক্টরের মান কত হইতে হবে, একক ভেক্টর মানে ওই ভেক্টরের মান কত হইতে হবে, 1। তাহলে এই আই এর মান 1, জে এর মান 1, কে এর মান 1, এবং ওদের দিক কোন দিকে, আই এর মানটা এক্স অক্ষ বরাবর, জে এর মানটা ওয়াই অক্ষ বরাবর, কে এর মানটা কোন অক্ষ বরাবর, জেড অক্ষ বরাবর, কে এর মানটা জেড অক্ষ বরাবর। আশা করি বুঝা গেছে। তাহলে এদের ডট গুণন করবো আমরা। তাহলে আসেন এদের ডট গুণন করার জন্য আগে সেম সেম ডট গুণন করে, আই ডট আই, অর্থাৎ আই আর আই, আই একটা ভেক্টর, আই একটা ভেক্টর, ওদের ডট গুণন করতেছি। ডট গুণন করলে প্রথমে বসাবো কি, আমরা প্রথমে এ এর মান বসাইতে হয়, এ মানে কি প্রথম যেটা আছে এটার মান বসাবো। তাহলে আই এর মান কত, 1, পরের আই এর মান কত, 1 cos, মধ্যবর্তী কোণ কত, সিম্পল, আই আই দুইজনে কোন অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর, এক্স এক্স। তাহলে ওদের মধ্যবর্তী কোণ আবার কত ডিগ্রি আসবে, 0। তাহলে cos 0, cos 0 ডিগ্রির মান 1, এরাও 1, তাহলে ইন টোটাল কত চলে আসতেছে আমাদের জন্য, 1। আমরা বুঝলাম দুইটা সেম সেম ভেক্টরের ডট গুণন করলে কত চলে আসে, 1। এটা আশা করি সবাই জানে। আই ডট আই, জে ডট জে, কে ডট কে, সবাই কি আসবে, সেম টু সেম 1 আসবে। অর্থাৎ সেম সেম ভেক্টরের ডট গুণন করলে সেম ডট সেম, সেম সেম ভেক্টরের ডট গুণন করলে সেটার মান কত হয়ে যায়, দুটো সেম ভেক্টরের বা দুটো একই ভেক্টরের ডট গুণন করলে, আয়তক ভেক্টরের ডট গুণন করলে কত চলে আসে, 1 চলে আসে। কত চলে আসে, 1। এবার একটু আসি, সেম সেম করলাম, এবার ডিফারেন্ট গুলা করি, অর্থাৎ এবার আই এর সাথে জে এর করি, আই ডট জে। তাহলে প্রথমে বসাবো আমরা আই এর মানটা, তাহলে আই এর মানটা কত, আমরা বুঝতে পারতেছি আই এর মান তো হচ্ছে 1, ইনটু পরে বসাবো জে এর মানটা, জে এর মানটা কত, 1 cos, মধ্যবর্তী কোণ। একটু খেয়াল করবো, আইটা আছে এক্স অক্ষ বরাবর, যেটা আছে ওয়াই অক্ষ বরাবর। তাহলে আসলে তো এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, মধ্যবর্তী কোণ কত ডিগ্রি দেখতে পাচ্ছি আমরা, এক্স অক্ষ আর ওয়াই অক্ষের মধ্যবর্তী কোণ 90। তাহলে আই আর জে এর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি আসবে, 90 ডিগ্রি। তাহলে ওদের মধ্যবর্তী কোণ যদি 90 হয়, তাহলে cos কত ডিগ্রি বসে দিব, 90, cos 90 এর মান কত, 0। তাহলে পুরো মানটা কত চলে আসতে যায়, 0। তাহলে বুঝা গেল আলাদা আলাদা দুইটা একক ভেক্টরের, আয়ত একক ভেক্টরের আলাদা আলাদা দুইটা আয়ত একক ভেক্টরের ডট গুণন করলে কত চলে আসে মানটা, 0। তাহলে আমরা বুঝলাম এটা থেকে আমরা লিখে ফেলতে পারি আই ডট জে সমান জে ডট কে সমান কে ডট আই ইজ ইকুয়ালস টু কত চলে আসবে, 0। অর্থাৎ ডিফারেন্ট ডিফারেন্ট দুইজনের ডট গুণন করা হলে, দুইটা ভিন্ন ভিন্ন আয়ত একক ভেক্টরের ডট গুণন করা হইলে ওইটা কত চলে আসবে আমাদের জন্য, 0 চলে আসবে। এটা ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু এমসিকিউ খুব বেশি আসে, আপনারা জানেন ঠিক না, যে একই দুইটার ডট গুণন করবো, একই গুণ করলে 1, ডিফারেন্ট গুণ করলে 0। যেমন আপনাকে কেউ জিজ্ঞাসা করছে জে ডট কে কি, তাহলে আপনি কোনো চিন্তা করবেন না, জে আর কে দুটা আলাদা না, আলাদা মানে কত, 0। আই ডট আই, তাহলে দুটো কি একই, একই মানে কত, 1, একই মানে 1, আলাদা মানে 0, একই মানে 1, আলাদা মানে 0। দেখি কারো কোনো প্রবলেম, কোনো কোশ্চেন আছে কিনা, 1 সেকেন্ডের মধ্যে একটু বলি, কারো কোনো প্রবলেম, কোনো প্রশ্ন, কারো কোনো প্রবলেম, কোনো প্রশ্ন। ওকে, গুড। সবাই তাহলে বুঝতে পারছেন, খুবই সিম্পল এগুলো, ঠিক আছে, এগুলো পরীক্ষা আসবে, সিম্পল হইলেও কোথায় আসবে, পরীক্ষা আসবে, এটা ভালো করে মাথাতে। এবার আসে এরপর একটু চলে আসি আমরা, আচ্ছা আমরা তিনটা শেষ করছি না, হ্যাঁ তিনটা আয়তক ভেক্টরটা স্পেশাল কেসের মধ্যে 4 নাম্বার, 4 নাম্বার হচ্ছে এবার আমাদেরকে দিলে এ ভেক্টর ডট বি ভেক্টর আর বি ভেক্টর ডট এ ভেক্টর সত্য কিনা, অর্থাৎ এ ভেক্টর ও বি ভেক্টর এবং বি ভেক্টর ডট এ ভেক্টর একই কিনা। হ্যাঁ একই, ঠিক না, আমরা জানি সবাই, কারণ এ ভেক্টর ডট বি ভেক্টর সমান আমরা জানি এ এর মান বসাবো, বি এর মান বসাবো, মধ্যবর্তী কোণ কত, আলফা। এ আর বি এর মধ্যবর্তী কোণ ধরে নিছি কি, এ আর বি এর মধ্যবর্তী কোণ আলফা। অন্যদিকে বি ডট এটা যদি আমরা করি, তাহলে প্রথমে বসাবো বি এর মান, তারপর বসাবো এ এর মান, মধ্যবর্তী কার কার, এ আর বি, মানে বি আর এ এর মধ্যবর্তী কোণ আবার কত, আলফা। তাহলে এটাই তো হচ্ছে এবি কস আলফা, কস আলফা। তাহলে দুইটা কি ভিন্ন মান আসছে, নো, এটাও এবি কস আলফা, এটাও এবি কস আলফা। তাহলে দুইটা পরস্পর কি হবে, সমান। অর্থাৎ আমরা জানি এ ডট বি ইজ ইকুয়ালস টু বি ডট এ। দেখেন তো এখানে কি ঘটছে আসলে, এখানে ঘটছে হচ্ছে এ আর বি ওরা জায়গা চেঞ্জ করছে, দেখেন তো এ এর জায়গায় বি চলে আসছে, বি এর জায়গায় এ চলে আসছে, ঠিক না, জায়গা বিনিময় করছে, জায়গা কি করছে, একজন আরেকজনের জায়গা বিনিময় করছে, এই জন্য এটাকে বলি আমরা বিনিময় সূত্র। কি সূত্র বলি, বিনিময় সূত্র, অর্থাৎ ডট গুণন বিনিময় সূত্র মেনে চলে, ডট গুণন বিনিময় সূত্র মেনে চলে।
বিনিময় সূত্র মেনে চলে। ওকে, ঠিক আছে, এগুলো খুব বেশি এমসিকিউতে আসে যে ডট গুণন বিনিময় সূত্র মেনে চলে কিনা। হ্যাঁ, ডট গুণন বিনিময় সূত্র মেনে চলে। কারণ কারণ একজন আরেকজনের জায়গা চেঞ্জ করলো, মানের বা দিকের কোনো পরিবর্তন হচ্ছে না, দিক তো আসতেছেই না। কারণ ডট গুণন করলে আমরা একটা কি রাশি পাচ্ছি, ডট গুণন করলে আমরা একটা স্কেলার যার শুধু মান আছে, তো দুটার মান একই, এই জন্য ওরা কি সূত্র মেনে চলতেছে, বিনিময় সূত্র মেনে চলতেছে। কারো প্রবলেম থাকলে একটু বলিয়েন। ওকে, আসি। তারপরে তারপরে আমরা শিখবো, চলে আসি পরবর্তী টপিকে, সেটা হচ্ছে ডট গুণনের রাশিমালা। যখন দুইটা ভেক্টর দেওয়া থাকে, রাশিমালা বা সূত্র, যখন দুইটা ভেক্টর দেওয়া থাকে, দুটি ভেক্টর থাকলে, দুটি ভেক্টর থাকলে দুটি ভেক্টর থাকলে দুটি ভেক্টর থাকলে ডট গুণনের রাশিমালা বা সূত্র। তাহলে আসেন একটু খেয়াল করবো সবাই। দুটি ভেক্টর থাকলে আমাদের ডট গুণের রাশিমালা বা সূত্রটা আমরা একটু দেখি। আসলে খুব সিম্পল। আসলে আসলে আমাদের কাছে যে কোনো একটা ভেক্টর আছে, আমরা এটা সবাই জানেন। আসলে একটা ভেক্টর আছে এ ভেক্টর, ওকে আমরা লিখলাম এভাবে এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ। অর্থাৎ একটা ভেক্টর ধরে নিছি আমরা, যার একটা এক্স অক্ষ বরাবর এ এক্স, ওয়াই অক্ষ বরাবর এ ওয়াই, জেড অক্ষ বরাবর এ জেড, জানেন। আরেকটা ভেক্টর ধরে নিলাম বি ভেক্টর, যেটা দেওয়া আছে বি এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ প্লাস বিজেড কে। তাহলে আরেকটা ভেক্টর আছে বি ভেক্টর। এবার এই দুইটা ভেক্টর আমরা কি গুণন করব, এই দুইটা ভেক্টর আমরা ডট গুণন করব। এই দুইটা ভেক্টরে কি গুণন করব, ডট গুণন করব। এই দুইটা ভেক্টরে কি গুণন করব, ডট গুণন করব। আচ্ছা, আমার কথা শুনতে কি কারো এমনিতে প্রবলেম হচ্ছে? কেউ একজন কষ্ট করে বলেন, বা লেখা দেখতে, বা কথা কি ভেঙে ভেঙে আসতেছে? আচ্ছা ঠিক আছে, ওকে, গুড। তাহলে কারো কোনো সমস্যা হচ্ছে না, ঠিক আছে। তার মানে নেটওয়ার্কে যাদের একটু প্রবলেম হচ্ছে টেনশন নিয়েন না কোনো। রেকর্ড তো দিচ্ছি আমি, আর আমার রেকর্ড গুলা একটু স্পিডে দেখবেন, ইউটিউবে দিচ্ছি এই জন্যই, যেন আপনি একটু স্পিড বাড়ায় দেখতে পারেন। স্পিড বাড়ায় দেখলে আর কি স্লো লাগবে না, ঠিক আছে। আপনার যদি 1.5 ঘন্টা ক্লাস করাই আমি, তাহলে একটু স্পিড 1.5x করে দেখলে অলমোস্ট 1 ঘন্টার মধ্যেই ক্লাস শেষ হয়ে যাবে। আচ্ছা, ওকে। তাহলে ডট গুণনের রাশিমালা সূত্র কি, দুটা ভেক্টর থাকলে, দুটো ভেক্টর। তাহলে আসেন এ ভেক্টর ডট বি ভেক্টর দেওয়া আছে, তাহলে আমরা কিভাবে বের করব? আমরা বের করব এভাবে, একটু খেয়াল করবো। দুটা ভেক্টর ডট গুণফলের মান বের করে কিভাবে? আই এর যে দুইটা সহগ আছে, এই দুজনকে গুণ করতে হয়। আই এর সহগ কি করতে হয়? গুণ। কি বললাম? আই এর সহগ আই এর সহগ গুণ। তাহলে কি আসবে? এ এক্স বি এক্স প্লাস, এরপর কি করতে হবে? জে এর সহগ যারা আছে, জে জে ক্যাপ, ওদের সহগ দুইটাকে গুণ করতে হবে। তাহলে জে ক্যাপের সহগ কি? এ ওয়াই বি ওয়াই, লিখবো প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস, এরপর কি? এরপর হচ্ছে যারা কে আছে, কে কে এর সহগ দুটাকে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে আসলে এজেড আর বিজেড, এই দুটো সহগকে আমার কি করতে হবে? এই দুটো সহগকে আমার গুণ করতে হবে। তাহলে কি আসবে? এজেড বিজেড। এটাই হচ্ছে আমাদের দুইটা ভেক্টরের ডট গুণফলের সূত্র। যখন আমাদেরকে দুইটা ভেক্টর দেওয়া থাকবে, ওদের ডট গুণফল বের করার সিস্টেম এটা। তাহলে কি করব? আমরা সিম্পল, আই এর সহগ দুইটাকে গুণ করে দিব, মাঝখানে প্লাস দিব একটা। জে এর সহগ দুইটাকে গুণ করে দিব, মাঝখানে প্লাস দিব একটা। কে এর সহগ দুইটাকে গুণ করে দিব, মাঝখানে প্লাস দিব। কথা বুঝা গেছে আশা করি। তাহলে আয়ের সহগ আয়ের সহগ, জে এর সহগ জে এর সহগ, কে এর সহগ কে এর সহগ, এটা সবাই জানেন আশা করি। কারো কোনো প্রবলেম আছে একটু বলেন আমাকে। একটা এক্সাম্পল নিই, এক্সাম্পল নিলে যাদের একটু প্রবলেম আছে বা অনেকদিন পরে করতেছি তারা বুঝে যাবেন। আসলে আমাদের একটা পি ভেক্টর দিচ্ছে, বলছে 2i মাইনাস 3j প্লাস 5k, এবং এবং কিউ ভেক্টর দিল 3i মাইনাস j প্লাস k, হলে হলে পি ভেক্টর ডট কিউ ভেক্টর ইজ ইকুয়াল টু হোয়াট? পি ভেক্টর ইজ ইকুয়াল ডট কিউ ভেক্টর ইকুয়াল টু হোয়াট? তাহলে আমরা সবাই জানি, দেখলাম পি ভেক্টর ডট কিউ ভেক্টর ইকুয়াল টু, তার প্রথম হচ্ছে আই এর সহগ আই এর সহগ গুণ। তাহলে কাকে কাকে গুণ করবো? 2 আর 3 কে গুণ করবো। তাহলে লিখলাম 2 ইন্টু 3, মাঝখানে প্লাস। তারপর কি করতে হবে? তারপর হচ্ছে জে এর সহগ জে এর সহগ গুণ। তাহলে জে এর সহগ জে এর সহগ গুণ করবো। এই জায়গায় জে এর সহগ কত? -3, এই জায়গায় জে এর সহগ কত? -1। তাহলে এই দুটাকে গুণ করবো। তাহলে লিখলাম -3 -1, জে এর সহগ জে এর সহগ গুণ করে দিলাম। লাস্টলি কে এর সহগ কে এর সহগ গুণ। তাহলে কে এর সহগ এই জায়গায় কত? 5, এই জায়গায় কত? 1। তাহলে প্লাস দিয়ে 5 ইন্টু 1। আশা করি বুঝা গেছে। জে এর সহগ আয়ের সহগ আয়ের সহগ গুণ, যোগ জে এর সহগ জে এর সহগ গুণ, প্লাস কে এর সহগ কে এর সহগ। সিম্পল। ওকে, তাহলে 6
প্লাস 3 প্লাস 5 6 3 9 5 14। তাহলে এখন তো ডট গুণন করার ফলে একটা মান পাইছি না আমরা, একটা মান পাইছি না? তাহলে ডট গুণন করার মাধ্যমে আমরা একটা স্কেলার রাশি পাই। এই জন্য ডট গুণনের অপর নাম কি গুণন বলি আমরা? স্কেলার গুণন বলি। ওকে, ভেরি গুড। দেখেন, কারো প্রবলেম থাকার কথা না, তাও থাকলে একটু আমাকে বলিয়েন। কারো কোনো প্রবলেম লাগলে একটু আমাকে বলিয়েন। তাও আসি, এরপরে ম্যাথটা করি একটু, সোজা ম্যাথের পরেরটাও আমাকে দিয়ে দিল। এগুলো খুব বেশি এমসিকিউ তে আসে, ঠিক আছে? একটু মাথা রাখবেন, এটা এমসিকিউ খুব বেশি আছে। এক্স ভেক্টর ইকুয়াল টু দিচ্ছে 2i মাইনাস 3j প্লাস 5k এবং y ভেক্টর ইকুয়াল টু mi প্লাস 2j মাইনাস k হলে ভেক্টর দেওয়া আছে y এবং এবং বলল এবং x ও y লম্বভাবে থাকলে লম্বভাবে থাকলে লম্বভাবে থাকলে m ইজ ইকুয়ালস টু হোয়াট? তাহলে m এর মানটা কত? m ইজ ইকুয়ালস টু হোয়াট? এটা একটু খেয়াল করবেন সবাই। x আছে, y আছে, এই দুজন কিভাবে আছে? লম্ব। দুইটা ভেক্টর লম্ব হয়ে থাকলে, বলছিলাম কালেমার মতো মুখস্থ রাখতে, দুইটা ভেক্টর লম্ব হয়ে থাকলে অবশ্যই এবং অবশ্যই ওদের ডট গুণফলের মান কি হবে? দুইটা ভেক্টর লম্ব হয়ে থাকলে অবশ্যই এবং অবশ্যই ওদের ডট গুণফলের মান কত হবে? 0। দুইটা ভেক্টর লম্ব ভাবে থাকলে অবশ্যই অবশ্যই ওদের ডট গুণফলের মান কত হবে? 0। কোয়াইট সিম্পল। তাহলে আসুন তো আমরা লিখবো এক্স ভেক্টর ডট ওয়াই ভেক্টর ইকুয়াল টু 0। কেন? যেহেতু যেহেতু এক্স ও ওয়াই লম্ব লম্ব, তাই তাই এক্স ভেক্টর ডট ওয়াই ভেক্টর ইকুয়াল টু কি? 0। এবার ডট গুণন করেন আপনি, ডট গুণন তো আপনি পারেন। আয়ের সহগ গুণ করব, তাহলে 2 আর m গুণ করলে আসবে 2m প্লাস দিব জে এর সহগ গুণ -3 আর 2 গুণ করব। জে এর সহগ গুণ -3 আর 2 গুণ করব। -3 আর 2 গুণ করলে আসবে -6 প্লাস কে এর সহগ গুণ করব। কে এর সহগ কত আমাদের জন্য? কে এর সহগ হচ্ছে 5 আর -1, তাহলে 5 আর -1 গুণ করলে আসবে -5 ইকুয়াল টু 0। তো আছে এই পাশে, তাহলে কি আসতেছে? 2m মাইনাস 11 ইজ ইকুয়ালস টু 0। m ইজ ইকুয়ালস টু আসবে 11/2। এই যে m এর মান বেড়ে গেছে। এগুলো খুব বেশি এমসিকিউ তে আসে, সো একটু দ্রুত করার প্র্যাকটিস রাখতে হবে, মাথায় রাখতে হবে যেন এটা কোশ্চেন দেখার সাথে সাথে আমার মাথায় কি চলে আসে। কোশ্চেনটা দেখার সাথে সাথে যেন আমার মাথায় চলে আসে ডট গুণন 0 হবে, তো আমি ডিরেক্ট এই লাইন থেকে লেখা শুরু করব। অর্থাৎ ডট গুণন করব, ডট গুণন করব, ডট গুণন করব, ইকুয়াল টু কি লিখবো? 0 লিখবো। কথা বোঝা গেছে? খুব বেশি এমসিকিউ তে আসবে এগুলো, খুব বেশি। এমনকি মেডিকেল, ভার্সিটি সব জায়গায় এই এমসিকিউটা খুব বেশি আসে। দুইটা একটা লম্ব থাকলে কাহিনী কি হবে দেখি। কারো কোনো প্রবলেম থাকলে একটু বলবো। কারো কোনো প্রবলেম থাকলে বলবো। ওকে, এরপর আসেন আরো ম্যাথ করার আগে একটু করে থিওরি একটা বলে ফেলি। দুইটি ভেক্টরের মধ্যবর্তী কোণ, দুইটি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় সূত্র, মধ্যবর্তী কোণ নির্ণয় সূত্র নাকি মনে আছে কিনা? দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় সূত্র হচ্ছে আলফা সমান কজ ইনভার্স এ ভেক্টর ডট বি ভেক্টর, উপরে ডট গুণন নিচে দুইজনের মান, উপরে ডট গুণন নিচে দুইজনের মান। এটা পড়াইছি আমরা একটু আগে, যে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণের সূত্র খুব ভালো করে মুখস্থ রাখতে বলছিলাম খুব বেশি এটা পরীক্ষা আসবে, এটা খুব বেশি পরীক্ষা আসবে। তাহলে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ আলফা সমান cos ইনভার্স a ডট বি ডিভাইড বাই ab, a ডট বি ডিভাইড বাই ab, অর্থাৎ দুইটা ভেক্টরের ডট গুণন করব ডিভাইড বাই ab। এবার একটু খেয়াল করব, আমরা এই জায়গা থেকে এক্সট্রা একটা থিওরি পড়ে নিব একটু করে, যেন আমরা পরীক্ষার হলে খুব ভালো করে এই ব্যাপারটা পারি। ঠিক আছে, একটু মাথা রাখবো। আসেন শুরু করি। তাহলে আমাদেরকে এবার কোন একটা ভেক্টর দেওয়া আছে, যে ভেক্টরটা হচ্ছে আমাদের এ ভেক্টর। ঠিক আছে, এই এ ভেক্টরটার মান দিয়ে, মানে ভেক্টরটা দিয়ে দেওয়া আছে এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ। এই যে এই ভেক্টরটা দেওয়া আছে এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ। এবার দেখেন তো, ও কিন্তু এই ভেক্টরটা কিন্তু এক্স অক্ষের সাথে একটা কোণ তৈরি করছে, এই যে এক্স অক্ষ। এই ভেক্টরটা কিন্তু ওয়াই অক্ষের সাথে একটা কোণ তৈরি করছে, এই যে ওয়াই অক্ষ। এই ভেক্টরটা কিন্তু জেড অক্ষ যদি আমরা আঁকি, যদিও জেড অক্ষ আমরা দেখতে পাচ্ছি না এখানে, কিন্তু ও জেড অক্ষের সাথে একটা কোণ তৈরি করছে, ওটা জেড অক্ষের সাথে মধ্যবর্তী। তাহলে এই ভেক্টরটা এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ এদের সাথে একটা একটা কোণ তৈরি করছে। এই কোণ বের করাটা খুব বেশি পরীক্ষা আসে, সবচেয়ে বেশি আসে বলতে গেলে কাইন্ড অফ, এমনকি এটা সৃজনশীল পর্যন্ত আসছে। সো আমরা লিখবো এক্স ওয়াই এক্স
ওয়াই ও জেড অক্ষের সাথে কোনো ভেক্টরের কোণ নির্ণয় সিস্টেম। অক্ষের সাথে কোনো ভেক্টরের কোণ নির্ণয়। কোণ নির্ণয় খুব বেশি আসে এটা। এক্স ওয়াই জেড অক্ষের সাথে কোনো ভেক্টরের কি নির্ণয় করব আমরা? কোণ বের করব। তাহলে বের করার সিস্টেমটা কি একটু মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। প্রথমে আমরা এক্স অক্ষের সাথে কোণ বের করব। তাহলে এক্স অক্ষের সাথে কোণ বের করার জন্য আপনাকে আমি বারবার বলছি যে আমাদের ভেক্টরটা একটু দেখি, এটা এক্স, এটা ওয়াই, এটা জেড। আমাদের ভেক্টরটা দিয়ে দেওয়া আছে, মনে করেন সাপোজ এটা হচ্ছে আমার এ ভেক্টরটা, এই যে ভেক্টর। তাহলে ও এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ করছে, এই থিটা বা এই আলফাটা আমরা বের করতে চাচ্ছি। থিটা হোক বা আলফা হোক বের করতে চাচ্ছি। এখন দেখেন তো, এক্স অক্ষ বরাবরও কিন্তু আমাদের একটা ভেক্টর আছে, আমরা জানি ঠিক না? এক্স অক্ষ বরাবর আছে আই, ওয়াই অক্ষ বরাবর জে, জেড অক্ষ বরাবর কে। তাহলে এটা তো আছেই। তাহলে এক্স অক্ষ বরাবর অলরেডি আমার একটা ভেক্টর আছে, সেটা কে? আই ক্যাপ। সেটা কে? আই ক্যাপ। তাহলে সুন্দর মতো আমরা বলতে পারি না যে আমাকে আসলে এ ভেক্টর এবং আই ক্যাপের মধ্যবর্তী কোণ বের করলেই হচ্ছে। অর্থাৎ এক্স অক্ষের সাথে কোণ মানে কি? এ ভেক্টর এবং কার মধ্যবর্তী কোণ বের করলে হচ্ছে? আই ক্যাপের মধ্যবর্তী কোণ বের করলেই হয়ে যাচ্ছে আমাদের। তাহলে আমরা বের করব সেটাই আসলে, যে আমরা আলফা লিখবো cos ইনভার্স এ ডট বি। এ এবং বি এর ডট, এবার তো বি নাই, এবার এ ডট আই ক্যাপ ডিভাইড বাই এ এর মান এবং আই ক্যাপের মান। এ এর মান এবং আই ক্যাপের মান এই। আশা করি বুঝা গেছে। এবার এ ভেক্টর একটা ভেক্টর, বি এর জায়গায় আমার কে আছে? বি এর জায়গায় কে আছে? আই ক্যাপ আছে। তাহলে এ ভেক্টর ডট আই ক্যাপ, নিচে বসে এ এর মান এবং বি এর মান। বি এর মান মানে আই ক্যাপের মান। সিম্পল। তাহলে একটু আসেন তো, একটু খেয়াল করবে এটা। cos ইনভার্স এ ভেক্টরটাকে আমরা কি ধরে নিয়েছিলাম? এই যে দেখেন তো, এ ভেক্টরটাকে আমরা ধরে নিয়েছিলাম এই যে। তাহলে এ ভেক্টরটাকে একটু বসাই, এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ। এটার সাথে ডট গুণন করব আই ক্যাপ ডিভাইড বাই এ এর মান থাকুক, এ এর মানটাকে এ লিখে রাখি। আই ক্যাপের মান কত? আই ক্যাপ একটা একক ভেক্টর। একক ভেক্টর আই ক্যাপ একটা কি ভেক্টর? একক ভেক্টর। একক ভেক্টর মানে ওর মান কত হয়ে যাবে? আই ক্যাপের মান কত হয়ে যাবে? 1। একক ভেক্টরের মান 1। খুব সিম্পল। এরপর আসে এটাকে একটু লিখি cos ইনভার্স। এবার ডট গুণন করি। ডট গুণনের সিস্টেম শিখাইছি আপনাদেরকে, একটু আগে শিখাইছি সিস্টেমটা কি। আই এর সহগ আই এর সহগ গুণ করতে হয়। এখানে আই এর সহগ কত? এক্স। এখানে আই এর সহগ কত? 1। তাহলে এ এক্স আর 1 গুণ করলে কি আসবে? এ এক্স। তারপর জে এর সহগ জে তো নাই, গুণ করতে পারবো না। জে এর সহগ আসলে 0, তো 0 সাথে গুণ করলে 0। কে এর সহগ নাই, তাহলে এটাও কত আসবে? 0। তাহলে আপনার শুধু উপরে কি পড়ে থাকবে? এক্স ডিভাইড বাই এই জায়গায় কে পড়ে আছে? এ। তাহলে আলফা সমান আসতেছে cos ইনভার্স এ এক্স বাই এ। এই যে এটা হচ্ছে এক্স অক্ষের সাথে কোণ। সাথে কোণ। তাহলে কিভাবে কোণটা বের করতেছি আমরা? সূত্রটা আপনি মনে রাখতে কষ্ট হবে বেশি, এছাড়া আমরা একটা শর্টকাট শিখবো। সেটা হচ্ছে এক্স অক্ষের সাথে কোণ বের করার সিস্টেম কি? আলফা cos ইনভার্স দিব এ এক্স। একটু খেয়াল করবেন সবাই, এখানে কে আছে? এখানে আছে কিন্তু এ এক্স। আচ্ছা, এখানে যদি আমাদের জন্য এ এক্স থাকে, এক সেকেন্ড, ওকে, তাহলে বলতেছিলাম কি যে এই জায়গায় আমাদের এক্স অক্ষ বরাবর কি আছে? আমাদের কিন্তু এক্স অক্ষ বরাবর আছে হচ্ছে এক্স। দেখেন এক্স অক্ষ বরাবর এই যে এ ভেক্টর আই ক্যাপের সহগ হচ্ছে এক্স, জে ক্যাপের সহগ হচ্ছে এ ওয়াই, কে ক্যাপের সহগ হচ্ছে এ জেড। তাহলে এই জায়গায় যখন আপনার এক্স অক্ষের সাথে কোণ দরকার, উপরে বসতেছে এক্স। এক্স মানে কার সহগ? আই এর সহগ। তাহলে cos ইনভার্স দিয়ে আমরা শুধু cos ইনভার্স দিয়ে উপরে লিখে দিব এক্স অক্ষ বরাবর না, সো লিখবো উপরে আই এর সহগ লিখবো। এক্স মানে আই এর সহগ ডিভাইড বাই নিচে বসতেছে কি? নিচে বসতেছে এ, তার মানে এ এর মান। তার মানে কি? এ এর মান, অর্থাৎ এর মান বা ভেক্টরটির মান। এর মান বা ভেক্টরটির মান। তাহলে একটু আসেন, আশা করি বুঝা গেছে। তাহলে সেম ভাবে ওয়াই অক্ষের সাথে কোণটাও বের করব আমরা আমাদের শর্টকাট দিয়ে। ওয়াই অক্ষের সাথে কোণ আমাদের শর্টকাট দিয়ে বের করব।
তাহলে আলফা লিখবো, কজ ইনভার্স লিখবো। ওয়াই অক্ষ বলছে না, ওয়াই অক্ষ বলছে, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর কি আছে, জে ক্যাপ। তাহলে উপরে বসাবো কি, জে ক্যাপের সহগ ডিভাইড বাই নিচে কি ভেক্টরের মান, ভেক্টরটির মান, ভেক্টরটির মান। তারপর জেড অক্ষের সাথে কোণ, জেড অক্ষের সাথে কোণ, জেড অক্ষের সাথে কোণ, আবারও আলফা কজ ইনভার্স। এবার আসেন জেড অক্ষ, জেড অক্ষ বরাবর একক ভেক্টর কি আছে, কে ক্যাপ। তাহলে এবার কিসের সহগ লিখতে হবে, কে ক্যাপের সহগ ডিভাইড বাই আবারও ভেক্টরটির মান, ভেক্টরটির মান। এই হচ্ছে কোন একটা অক্ষের সাথে একটা ভেক্টরের কোণ নির্ণয় শর্টকাট। এটা শর্টকাট দেওয়ার দরকার কি হয়েছে, কারণ আমাদের এটা খুব বেশি পরীক্ষায় আসে। এটা হচ্ছে কোন অক্ষের সাথে কোন কোন অক্ষের সাথে ভেক্টরের কোণ, কোন অক্ষের সাথে ভেক্টরের কোণ, ভেক্টরের কোণ, কোন অক্ষের সাথে ভেক্টরের কোণ। কোয়াইট সিম্পল টেকনিক। তাহলে আসুন এক দুটা ম্যাথ করি। প্রথম ম্যাথ আসি, 2i cap minus 3j cap plus 5k cap ভেক্টরটি, ভেক্টরটি x অক্ষ, x y ও z অক্ষ বরাবর কত কোণ করে, বরাবর কত কোণ করে, x অক্ষ, y অক্ষ এবং z অক্ষ বরাবর কত কোণ করে। তাহলে একটু আসুন, কোয়াইট সিম্পল। প্রথমে আসেন x অক্ষের সাথে কোণ, এক লাইন লিখবো, এক লাইনে cos ইনভার্স x অক্ষ বলছে, তাহলে i এর সহগ, i এর সহগ কত, 2 ডিভাইড বাই ভেক্টরের মান, তাহলে পুরো মানটা বের করতে হবে, √2 স্কয়ার প্লাস -3 হোল স্কয়ার প্লাস 5 স্কয়ার। এই x অক্ষের সাথে কোণ, কথা কি বুঝাইতে পারছি, দেখেন তো। x অক্ষের সাথে কোণ কি, cos ইনভার্স i এর সহগ, লিখলাম i এর সহগ ডিভাইড বাই দিয়ে √ওভার দিয়ে এর মান, এর মান, এই যে এর মান। এরপর y অক্ষ বরাবর cos ইনভার্স, এবার কি y অক্ষ বরাবর কি জে ক্যাপ, তাহলে জে ক্যাপের মান লিখতে হবে -3, জে ক্যাপের সহগের মান কি -3, এই যে -3 ডিভাইড বাই √ওভার ওর মান, আবার 2 স্কয়ার প্লাস -3 হোল স্কয়ার প্লাস 5 স্কয়ার। এই লাস্টলি জেড অক্ষ বরাবর, এই যে জেড অক্ষ বরাবর আবার cos ইনভার্স, এবার কি জেড অক্ষ বরাবর কি আছে, কে ক্যাপ, তাহলে কে ক্যাপের সহগ কত, 5 ডিভাইড বাই √2 স্কয়ার প্লাস -3 হোল স্কয়ার প্লাস 5 স্কয়ার। ডিরেক্ট আপনি ক্যালকুলেটর করবেন, অ্যান্সারটা বের হয়ে চলে আসবে। এবং মাঝে মাঝে দেখা যায়, মাঝে মাঝে দেখা যায় ডিরেক্ট এভাবে থাকে পরীক্ষার হলে, কি রকম থাকে, এই যে এভাবে থাকে cos ইনভার্স 2 বাই, এটা নিচে কি আসছে 4 9 13 13 আর 25 হচ্ছে 38 √30, এভাবে থাকে পরীক্ষার হলে ডিরেক্ট। কথা বুঝে গেছে, অপশনে ডিরেক্ট এটাই থাকে, cos ইনভার্স 2 বাই √38। দেখেন তো এবার কারো সমস্যা আছে কিনা একটু বলবো দ্রুত, 1 সেকেন্ডের মধ্যে কারো কোনো প্রবলেম আছে কিনা, এটা খুব বেশি ইম্পর্টেন্ট। জাস্ট এক লাইনে মাথায় রাখবো, কারণ ওই যে বলছিলাম আমি যে আমি আপনাদেরকে ভার্সিটির শর্টকাটটাও শিখাই দিব ঠিকভাবে। সো এই জন্য আসলে এই ব্যাপারগুলো করানো, কারণ আপনি এই ব্যাপারগুলো করলে আপনি খুব দ্রুত দেখবেন একটা ম্যাথ দেখবেন বইয়ের মধ্যে একটু বড় করে বলছে, আপনি এক লাইনে করে ফেলতে পারবেন। কেন এক লাইনে করতে পারবেন, এই জিনিসগুলো যদি জানা থাকে আপনার। দেখি তো কারো কোনো কোশ্চেন আছে কিনা। পরম মানে চিহ্নটা না দিলে প্রবলেম হবে, পরম মানের চিহ্ন, আমি এখানে পরম মান করে দেখতেছি, পরম মান করে এখানে, আচ্ছা এটা তো ব্র্যাকেট বেটা, ব্র্যাকেট দিছি যে, এই যে এটা ব্র্যাকেট, এটা ব্র্যাকেট, কস ইনভার্স দিয়ে ওই যে ব্র্যাকেট দেয় না, ব্র্যাকেট যেটা পরম মান না, তো এটা পরম মান তো সোজা, ব্র্যাকেট। তারপর কারো কোনো প্রশ্ন আছে, তাড়াতাড়ি একটু বলেন, কারো কোনো প্রশ্ন আছে কিনা। ম্যাথটা আবার একটু বুঝাই দিয়েন।
আচ্ছা আচ্ছা, এই ম্যাথটা একটু বুঝাই আবার। আপনি এই শর্টকাটটা যদি খেয়াল করেন তাহলে এই ম্যাথটা একদম সোজা। শর্টকাটটা খেয়াল করতে হবে আমাদের। শর্টকাটটা কি? আমরা বলছি কোন অক্ষের সাথে ভেক্টরের কোণ। যেমন আমার কোন একটা ভেক্টর আছে, ও এক্স অক্ষের সাথে কত কোণ করছে বা ওয়াই অক্ষের সাথে কত কোণ করছে বা জেড অক্ষের সাথে কত কোণ করছে সেটা বের করতে চাচ্ছি। তাহলে বের করার শর্টকাট কি? যখন এক্স অক্ষের সাথে কোণ বের করব তখন আই এর সহগ ডিভাইড বাই ভেক্টরের মান হবে কজ ইনভার্স দিয়ে। যখন ওয়াই অক্ষের সাথে কোণ বের করব জে এর সহগ দিব ডিভাইড বাই ভেক্টরের মান কজ ইনভার্স দিব। জেড অক্ষের সাথে কজ ইনভার্স দিয়ে আবার কে এর সহগ বাই ভেক্টরের মান। অর্থাৎ এক্স অক্ষের সাথে কোণ হইলে আই এর সহগ, ওয়াই অক্ষের সাথে কোণ হইলে জে এর সহগ, জেড অক্ষের সাথে হইলে কে এর সহগ। নিচে সবসময় কি থাকতেছে? নিচে সবসময় থাকতেছে ভেক্টরের মান। তাহলে একটু দেখেন, 2y - 3j + 5k ভেক্টরটি এক্স ওয়াই ও জেড অক্ষের সাথে কত কোণ করে? তাহলে তিন অক্ষের সাথে কোণ আমাকে বের করতে বলছে। তাহলে আমি প্রথমে এক্স অক্ষের সাথে কোণ বের করার জন্য কি করব? ওই যে মনে করেন এক্স অক্ষের সাথে কোণ মানে কার সহগ বসাইতে হবে উপরে? আই এর সহগ। দেখেন তো টুটাই না আই এর সহগ? টুটাই কিসের সহগ? আই এর সহগ। ডিভাইড বাই ভেক্টরটার মান। মান কেমনে বের করেন? এই যে 2i 3j - +5k এটার মান কেমনে বের? √2² + 3² + 5²। এই যে আগে একটা cos ইনভার্স। সেম ভাবে ওয়াই অক্ষ, ওয়াই অক্ষের সহগটা কত? -3। জে ক্যাপের সহগ, ঠিক না? জে ক্যাপের সহগ, কারণ ওয়াই অক্ষ বরাবর আমরা জানি জে ক্যাপ। জে ক্যাপের সহগ কত? -3। এই যে দেখেন -3 লিখছি। ডিভাইড বাই ওইটার পুরোটার মান √2²। ওই যে আবার সেম। এরপর জেড অক্ষ কার সহগ লাগবে? কে এর সহগ কত? 5। এই যে 5। এরপর নিচে পুরোটার মান। দেখেন তো আর কারো প্রবলেম আছে? তাড়াতাড়ি। আর কারো কোনো প্রবলেম আছে? তাড়াতাড়ি। ওকে, গুড। কারো কোনো প্রবলেম আসেন, আর এক দুইটা ম্যাথ করি একটু। আচ্ছা, তাহলে প্রথমত আসেন আমাদের কাছে এবার দুইটা বিন্দু আছে, একটা 2 - 3 5, আর একটা আচ্ছা পি বিন্দু দি। এবার একটা কিউ বিন্দু আছে -1 2 4। তারপর এই জায়গায় একটা ভেক্টর দিছে, তো ও বিন্দু। এই জায়গায় একটা ভেক্টর দিছে, এই যে। ঠিক আছে না? ঠিক আছে। তারপর আমাকে বলছে কি, এক নাম্বার কোশ্চেনে বলছে ও পি ভেক্টর ও ও কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? কোণ কত? এরপর দুই নাম্বার কোশ্চেন বলছে ওপি ভেক্টর ও ও কিউ ভেক্টরের সাথে ও কিউ এর সাথে সাথে পি কিউ ভেক্টর কত কোণ করে? কত কোণ করে? আবার তিন নাম্বার ওপি ও ও কিউ ভেক্টরের লব্ধি 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 এদের মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে কিনা? কোণকে সমদ্বিখণ্ডিত করে কিনা? সমদ্বিখণ্ডিত করে কিনা? আচ্ছা, তিন নাম্বারে যাওয়ার দরকার না আপনার, আপনি আগে এক নাম্বারটা বুঝেন, তারপর আস্তে আস্তে পরের গুলাতে আসবেন। প্রথমে আসেন, বলছে ওপি আর ও কিউ এর মধ্যবর্তী কোণ কত? ওপি আর ও কিউ, তাহলে এই যে ওপি এই যে ও কিউ, এদের মধ্যবর্তী কোণ বের করতে বলছে। দেখেন তো একটা বিন্দু দেওয়া আছে না? তাহলে বিন্দু দেওয়া থাকলে তো আমরা ভেক্টর বের করে ফেলতে পারি, রাইট? সো ওপি ভেক্টর সমান কি আসবে? 2i - 3j প্লাস আসবে 5k। এই যে। আর ও কিউ ভেক্টর কি? দেখেন তো বিন্দু দেওয়া আছে -1, সো -i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 4k ক্যাপ প্লাস 4k ক্যাপ। কারো কোথাও সমস্যা থাকলে একটু বলিয়েন। এই যে পি বিন্দু দেওয়া আছে, সো এই ভেক্টরটা কি? আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ লাগাই দিব। কিউ বিন্দু বরাবর আছে, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ লাগাই দিব, অর্থাৎ -i প্লাস 2j প্লাস 4k ক্যাপ। ওকে, ভেরি গুড। তারপর ওপি আর ও কিউ হয়ে গেছে, এবার ওদের মধ্যবর্তী কোণ দরকার আমার। তাহলে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ দরকার। দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ দরকার। বেসিক সূত্র কি ছিল মনে করে দেখি? দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ আলফা সমান cos ইনভার্স উপরে দুইটা ভেক্টরের ডট গুণন, উপরে দুইটা ভেক্টরের ডট গুণন নিচে দুইজনের মান, ওপি ও কিউ মান। নিচে দুইজনের কি মান, উপরে হচ্ছে দুইটা ভেক্টরের কি গুণন? ডট গুণন। নিচে হচ্ছে দুইজনের মানের গুণফল। উপরে ডট গুণন, নিচে দুইজনের মানের গুণফল। তো করেন, ডট গুণন করে ফেলি আমরা। তাহলে আসেন তো, প্রথম হচ্ছে cos ইনভার্স ওপি আর ও কিউ এর ডট গুণন, তাহলে আসবে 2 আর -1 গুণ করলে আসবে -2।
-3 আর +2 গুণ করলে আসবে -6, 5 আর 4 গুণ করলে আসবে 20 + 20 ডিভাইড বাই ওপি এর মান। ওপি এর মান কত? √2 স্কয়ার মানে 4, 3 স্কয়ার 9, 5 স্কয়ার 25 ইনটু ও কিউ এর মান কত? √i এর সহগ 1 এর স্কয়ার 1, 2 এর স্কয়ার 4, 4 এর স্কয়ার 16। ওপি আর ওকিউ এর মান বের করছে। এই যে এবার আপনি ক্যালকুলেট করবেন, তাহলে এটা আসবে ওপি ও ওকিউ এর মধ্যবর্তী কোণ। দেখেন তো কেউ না বুঝলে, এই যে সূত্র জানেন, সূত্র জানলে হচ্ছে। দুইটা ভেক্টর দেওয়া আছে আপনাকে, আপনাকে বলছে মধ্যবর্তী কোণ বের করতে। সব সময় সূত্র এটা, বেসিক সূত্র, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। সো দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করার সূত্র, উপরে ডট গুণফল, নিচে দুইজনের মান। তাহলে আমরা প্রথমে ডট গুণন করে ফেলছি, এরপর দুইজনের মান, এর মান ওর মান বের করে ফেলছি। ক্যালকুলেট করব, ডিরেক্ট আলফা পেয়ে যাব। কারো প্রবলেম আছে কিনা বলবো, কারো কোনো প্রবলেম আছে কিনা? বাহ, কারো কোনো প্রবলেম নাই। চলে আসেন 2 নাম্বার। 2 নাম্বার কি বলছে একটু খেয়াল করতে হবে। 2 নাম্বার কোশ্চেন আমাদেরকে বলছে ওপি ও ওকিউ এর সাথে পিকিউ কত কোণ করে। তাহলে ওপি এর সাথে পিকিউ কত করে, ওকিউ এর সাথে পিকিউ কত করে। এখন আমার কাছে তো ওপি আর ওকিউ আছে, আমার কাছে কিন্তু পিকিউ নাই। তাহলে আমাকে আলাদা করে পিকিউটা কি করতে হবে, আমাকে আলাদা করে এই যে পিকিউটা বের করতে হবে। এখন বের করার প্রসিডিওর কি পড়াইছিলাম, পি কিউ, এই যে দুই বিন্দুগামী ভেক্টর, দুই বিন্দুগামী ভেক্টর বের করার সিস্টেম কি ছিল, যে শেষ বিন্দুর অবস্থান ভেক্টর ও কিউ মাইনাস আদি বিন্দুর অবস্থান ভেক্টর ও পি কিউ ভেক্টর। তাহলে কি, এই যে শেষ বিন্দুটার অবস্থান ভেক্টর বসে আগে, আদি বিন্দুর অবস্থান ভেক্টর বা আদি বিন্দুর ভেক্টর বসে পরে। তাহলে কিউ মাইনাস পি বা ও কিউ মাইনাস ওপি। তাহলে ও কিউ আর ওপি তো আপনার কাছে আছে, বিয়োগ করেন। ও কিউর মান হচ্ছে -i + 2j + 4k ক্যাপ, ওপি বিয়োগ করবো, তাহলে -2i + 3j -5k। তাহলে কি আসতেছে, -3i প্লাস 3 2 5 5j -k। তাহলে পিকিউ ভেক্টর আমরা পেয়ে গেলাম, এই যে আমার পিকিউ ভেক্টর। এবার কিন্তু এতটুকুতে শেষ না, বলছে ওপি আর ওকিউ এর সাথে ওর কোনটা কত। এই যে ওপি ও ওকিউ এর সাথে পিকিউ এর কোনটা কত। তাহলে এই পিকিউ এর সাথে একবার ওপি এর কোণ বের করব, একবার ওকিউ এর কোণ বের করব। তাহলে আসলে প্রথমে লিখি পিকিউ ও ওপি এর কোণ, মধ্যবর্তী কোণ, পিকিউ আর ওপি এর মধ্যবর্তী কোণ। তাহলে আসেন আলফা কজ ইনভার্স। তাহলে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণের সূত্র কি, উপরে দুইজনের কি গুণফল, ডট। তাহলে পিকিউ ভেক্টর ডট ওপি ভেক্টর ডিভাইড বাই নিচে পিকিউ এর মান আর ওপি এর মান। তাহলে ডট গুণন করেন, পিকিউ এর সাথে ওপি না, পিকিউ এর সাথে ওপি, তাহলে কি আসবে -3 -3 আর ওপি হচ্ছে 2, -3 আর 2 গুণ করলে -6 cos ইনভার্স -6, তারপর হচ্ছে আমাদের 5 আর হচ্ছে -3, -3 5 15 -15, তারপরে হচ্ছে আমাদের -1 5 -5 ডিভাইড বাই পি কিউ এর মান এই যে √3 স্কোয়ার 5 স্কোয়ার 1 স্কোয়ার। তাহলে 3 স্কোয়ার মানে হচ্ছে 9, 5 স্কোয়ার মানে 25, 1 স্কোয়ার মানে 1 ইন্টু √ ওপি। ওপি এর হচ্ছে 4 9 25 স্কোয়ার করলে আর কি, √4 9 25, 4 9 25। এই যে এটা হচ্ছে cos ইনভার্স আলফার মান বের করে ফেলছি। এটা পিকিউ আর ওপি। এবার পিকিউ আর ওকিউরও লাগবে, ঠিক না, ওকিউ এর সাথে কত গুণ করে, তাহলে ওইটা আবার করব। লিখলাম পিকিউ ভেক্টর ও ওকিউ এর মধ্যবর্তী কোণ। এটা আপনারা করবেন, আমি জাস্ট সূত্রটা লিখে দিচ্ছি। মধ্যবর্তী কোণ মান বসায় বসে আপনারা পারবেন আশা করি, একই ম্যাথ অনেকবার ধরে করতেছি। আলফা কজ ইনভার্স। তাহলে এবার পিকিউ আর ওকিউ, তাহলে পিকিউ ডট ওকিউ ডিভাইডেড পিকিউর মান আর ওকিউ এর মান, পিকিউ এর মান আর ওকিউ এর মান। দেখি কারো কোনো সমস্যা আছে, তাড়াতাড়ি। কারো কোনো সমস্যা আছে? ওকে, ভেরি গুড, কারো কোনো প্রবলেম নেই। চলে আসেন লাস্ট ম্যাথ। এটাতে খুব বেশি ইম্পর্টেন্ট, ওপিইউ ও ওকিউ এর লব্ধি।
ওপি আর ওকিউ এর লব্ধি এদের মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে কিনা। খুব মনোযোগ। ওপি আর ওকিউ এর লব্ধি এদের মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে কিনা। তাহলে আসলে একটু চিত্র এঁকে বুঝে আপনাদেরকে। এটা হচ্ছে আমাদের ওপি, এটা হচ্ছে আমাদের ওকিউ। এই দুজনের যদি লব্ধি আঁকি, মনে করো এদিকে লব্ধিটা আসছে, তাহলে আর ভেক্টর মনে করো, তাহলে এই আর ভেক্টরের মান কি আসবে? ওপি ভেক্টর প্লাস ওকিউ ভেক্টর, ঠিক না? আর ভেক্টর সমান ওপি আর ওকিউর কি ফল? যোগফল। কোয়াইট সিম্পল। ওপি আর ওকিউর কি ফল? যোগফল। এখন তুমি কিন্তু ওপি আর ওকিউ এর মধ্যবর্তী কোণটা অলরেডি বের করে রাখছো। সাপোজ আলফা ধরলাম সেটাকে, এই যে দেখো তো, এই যে 1 নম্বরে এই যে ওপি আর ওকিউ এর মধ্যবর্তী কোণ কিন্তু তুমি বের করে রাখছো। তাহলে এই মধ্যবর্তী কোণটাকে আমরা আলফা ধরলাম। এরপর সমদ্বিখণ্ডিত করে কিনা সেটা বুঝবো কিভাবে? আমরা এরপর থিটাটা বের করলাম। এই যে তাহলে কার কার মধ্যবর্তী কোণ বের করছি দেখো তো, আর ওপি এর লব্ধি এবং ওপি এর মধ্যবর্তী কোণটা আবার বের করতে হবে আমাকে। কেমনে বের করবো? দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ, ওই যে আবার আলফা সমান কজ ইনভার্স এটা। তাহলে আমার লব্ধি আর ওর মধ্যবর্তী কোণ, এটা থিটা বের করলাম। এটা যখন থিটাটা বের করলাম, এই থিটা যদি এই আলফা এর অর্ধেক হয়, থিটা যদি আলফা এর অর্ধেক হয়, তাহলে সুন্দর মতো এটাকে কি করছে? সমদ্বিখণ্ডিত। এই থিটাটা এই আলফা এর, মনে করে এটা আছে 30, এটা আসছে 15, তাহলে কি হয়েছে? মাঝখান দিয়ে না সমদ্বিখণ্ডিত করছে। কথা ক্লিয়ার আশা করি। এই যে আমাকে এটাই জিজ্ঞাসা করছে, ওপি আর ওকে এর লব্ধি এদের মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে কিনা। তাহলে আমার আগে লব্ধি বের করতে হবে, এরপর লব্ধির সাথে ওপি বা লব্ধির সাথে ওকিউর কোণ বের করতে হবে। যে কোনো একটা বের করলে হচ্ছে, তোমার ইচ্ছা। তাহলে আগে লব্ধিটা বের করতে হবে। লব্ধি বের করার জন্য ওপি আর ওকিউ কি করতে হবে? যোগ। তাহলে আসি তো, ওপি আর ওকিউ এর মান কত? এই যে ওপি এর মান হচ্ছে 2i প্লাস, সরি প্লাস মাইনাস 3j প্লাস 5k প্লাস ওকিউর মান হচ্ছে মাইনাস i প্লাস 2j প্লাস 4k। তাহলে এটা আসতেছে কত? আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 9k ক্যাপ। তাহলে এই যে লব্ধি ভেক্টরটা পেয়ে গেছি, এটা আমাদের লব্ধি ভেক্টর। এবার লব্ধি এর সাথে আমি কি করব? এই লব্ধি এর সাথে আমি ওপি এর মধ্যবর্তী কোণটা বের করে ফেলবো। লব্ধি এর সাথে ওপি এর মধ্যবর্তী কোণটা কি করে ফেলবো? বের করে ফেলবো। তো লব্ধি এর সাথে ওপি এর মধ্যবর্তী কোণ বের করে ফেলি। লিখলাম লব্ধি ও ওপি ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা নাম দিলাম, দরকার হয় কোণ থিটা নাম দিলাম থিটা। তাহলে লিখবো কি? কজ ইনভার্স লব্ধি ডট ওপি ডিভাইড বাই লব্ধির মান আর ওপি এর মান। আর লব্ধি ডট ওপি মানে আর ভেক্টর ডট, কারণ ডট গুণন করে নিচে দুজনের মান। তাহলে আর এর মান কত আসতেছে আমাদের? আর ওপি এর ডট গুণফলের মান একটু দেখি। তুমি ডট গুণন করতে পারো, ঠিক আছে না? এটা আসবে 2 প্লাস 3 5×9 = 45 ডিভাইড বাই আর এর মান হবে √1 প্লাস 1 প্লাস 9×9 = 81। আর ওপি এর মানটা হবে √4 9 25। এই যে এটা তুমি ক্যালকুলেট করতে পারতেছো, ঠিক না? ডট গুণন করে তারপর ক্যালকুলেট করবা। করার পর যদি দেখো যে যদি আহা, কি হয়, যদি আমাদের থিটা ইজ ইকুয়ালস টু আলফা বাই 2 হয়, মানে থিটাটা আলফার কি হয়েছে? অর্ধেক, তাহলে ঠিক কি হবে? মধ্যবিন্দু দিয়ে চলে যাবে। এই যে সিম্পল, এই যে এই যে এই, যদি মাঝখান দিয়ে যাইতে হয় তাহলে থিটাটা আলফা এর কি হইতে হবে? অর্ধেক। যদি হয় তাহলে সমদ্বিখণ্ডিত করে। এই কাহিনী হলে সমদ্বিখণ্ডিত করে। আর যদি এটা না হয়, নট ইকুয়াল টু হয়, তাহলে সমদ্বিখণ্ডিত করে না। দেখি তো বুঝা গেছে কিনা আমার কথা, একটু বলবো। আমার কথা বুঝা গেছে কিনা একটু বলবো। কেউ না বুঝলে একটু বলবো। এই ম্যাথ গুলো ইম্পর্টেন্ট। ওকে, গুড, বুঝা গেছে। কারো কোনো প্রশ্ন আছে কিনা একটু তাড়াতাড়ি করে বলি, আবার একটু বলবো। একটু খেয়াল করো। তাহলে সর্বপ্রথম কথা হচ্ছে, তুমি এই কথাটা বুঝো আগে যে আমাদের কাকে লাগতেছে? প্রথমে লব্ধি আর ভেক্টরটাকে লাগতেছে, লব্ধি ভেক্টর। এখন লব্ধি ভেক্টর, এই আর ভেক্টর মানে কি? এই আর ভেক্টর মানে হচ্ছে এই দুইটা ভেক্টরের যোগফল। তাহলে আগে লব্ধি ভেক্টরটাকে আমরা কি করে ফেলছি? বের করে ফেলছি। লব্ধি বের করার পর
এই ওপি আর ওকিউ এর মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কিন্তু আমরা আগে বের করছি। এই যে 1 নাম্বার কোশ্চেন দেখো তো, 1 নাম্বার কোশ্চেন, ওপি আর ওকিউ এর মান আমরা কি করে ফেলছি, অলরেডি বের করে কিন্তু ফেলছি। তাহলে ওপি আর ওকিউ এর মধ্যবর্তী কোণ বের করছি মানে এই যে ওপি, এই যে ওকিউ, এই দুটোর মধ্যবর্তী কোণ এটা আমার কাছে আছে। আবার আমি লব্ধিটাও বের করে ফেলছি, এই যে আর ভেক্টরটা আমি বের করলাম না, এই যে মাত্র বের করছি আর ভেক্টরটা করছি। কিন্তু সমদ্বিখণ্ডিত করবে মানে কি, মানে এই যে অ্যাঙ্গেলটা হবে, এই যে অ্যাঙ্গেলটা হবে এটা কিন্তু আলফা এর অর্ধেক হইতে হবে। তাহলে কি হবে, মাঝখান দিয়ে চলে যাবে না, বুঝিও এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এটা কত ডিগ্রি হলে মাঝখান দিয়ে যাবে, 15 ডিগ্রি। তাহলে কি হবে, মাঝখান দিয়ে যাবে। তাহলে আমাদের এই অ্যাঙ্গেলটা লাগবে আসলে, অ্যাঙ্গেলটা কত, তাহলে আর আর ওপি ভেক্টরের মধ্যবর্তী কোণ লাগবে, কার, লব্ধি আর ওপি ভেক্টরের মধ্যবর্তী কোণ লাগবে। তাহলে লব্ধি আর ওপি এর মধ্যবর্তী কোণ বের করতেছি, এই যে লব্ধি আর ওপি এর মধ্যবর্তী কোণ কেমনে বের করছি, থিটা দিছি কজ ইনভার্স দিয়ে, ওই যে সূত্রটা লিখছি, লেখার পর এরপর থিটাটা বের করছি, বের করে ফেলছি। বের করে যদি সেটা আলফা বাই 2 এর সমান হয়, অর্থাৎ ওই যে বলছিলাম মাঝখান দিয়ে যাইতে হইলে কি হইতে হবে, মাঝখান দিয়ে যাইতে হইলে, মাঝখান দিয়ে যাইতে হইলে এটার অর্ধেক হইতে হবে থিটা, আলফার অর্ধেক হইতে হবে কি থিটা। সো আমরা থিটা যদি আলফা বাই 2 হয় তাহলে আমরা বলবো কি সমাধিখণ্ডিত করছে, যদি না হয় সমাধিখণ্ডিত করে নাই। দেখি তো কারো কোনো প্রবলেম আছে, আর একটু তাড়াতাড়ি বলবো, ফার্স্ট, কারো কোনো প্রবলেম আছে একটু তাড়াতাড়ি, ওকে, কারো কোনো প্রবলেম নাই, আসেন এরপর জাস্ট আর একটা টপিক পড়ে আমরা শেষ করব, সেটা হচ্ছে ভেক্টরের অভিক্ষেপ, ভেক্টরের লম্ব অভিক্ষেপ, ভেক্টরের লম্ব অভিক্ষেপ খুবই ইম্পর্টেন্ট। এটাও এই টপিক থেকে, এই ডট গুণনের টপিক থেকে বেশি এমসিকিউ আসে, এগুলো সবগুলো এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট টপিক। ঠিক আছে, এই যে আমি এতক্ষণ পর্যন্ত যত ম্যাথ করাইছি এগুলো সবগুলা ভার্সিটিতে আসে। ঠিক আছে, ওই যে আমি অনেকে ভার্সিটির কোশ্চেন যদি সলভ করতে চাই এখন থেকে, বই কিনতে বলছিলাম একটা, মনে আছে কিনা, বেসিক ফিজিক্স, যদি কিনে থাকেন তাহলে একটু উল্টাইলে দেখবেন যে ঢাকা ভার্সিটিতে মনে হয় মিনিমাম 4-5 বার এই শুধু মধ্যবর্তী কোণের ম্যাথ আসছে, এই লম্ব বিক্ষেপ আসছে, এই আসছে ওই আসছে, মানে সব এই ডট গুণের টপিক থেকে বেশি এমসিকিউ হয়, এমসিকিউটা খুব বেশি আসে এখান থেকে। তাহলে আসেন কি বললাম, ভেক্টরের লম্ব অভিক্ষেপ বের করবো আমরা, ভেক্টরের কি অভিক্ষেপ বের করবো, লম্ব অভিক্ষেপ। আচ্ছা, লম্ব অভিক্ষেপের সোজা বাংলা কথা হচ্ছে উপাংশ। লম্ব অভিক্ষেপের আসলে উপাংশ আর অভিক্ষেপ হুবহু সেম না, আমরা ফিজিক্সে জিনিস দুটাকে এত বেশি আলাদা করি না। ঠিক আছে, অভিক্ষেপ যে কথা ধরি উপাংশ অলমোস্ট সেম কথাই বলি, ঠিক আছে, অলমোস্ট সেম কথা। এখন আসলে উপাংশ কিন্তু আপনাদেরকে আমি আগের ক্লাসেও বলছিলাম, এর আগেও পড়াইছি। আমাদের কাছে যদি কোনো একটা এ ভেক্টর থাকে, এই জায়গাতে যদি থিটা থাকে, যেই বরাবর অ্যাঙ্গেল দেওয়া আছে, যেই বরাবর কোণ আছে, ওই বরাবর উপাংশ কি দিয়ে হয়, কস। যেই বরাবর কোণ দেওয়া আছে সেই বরাবর উপাংশ কি দিয়ে হয়, কস। তাহলে কি বললাম, কোন একটা ভেক্টর আছে, কোন এক বরাবর কোণ আছে, ওই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ, যাই কোন একটা ভেক্টরের কোণ যদি থাকে ওই বরাবর উপাংশ হয় কস দিয়ে। কি কস, একটু খেয়াল করবে, কি কস, এই যে ওই ভেক্টরের কস থিটা। ঠিক আছে, এ ভেক্টরের এই থিটা বরাবর উপাংশ কি, এর কস থিটা। তাহলে এবার আসবো, একটু খেয়াল করবে, একটু চিত্র আঁকবো। এটা হচ্ছে আমাদের এ ভেক্টর, এই বরাবর একটা ভেক্টর দিল যেটার নাম হচ্ছে বি ভেক্টর, এই দুজনের মধ্যবর্তী কোণ দিয়ে দিল আমাদেরকে থিটা, এই দুজনের মধ্যবর্তী কোণ দিয়ে ফেললো আমাকে থিটা। এবার একটু খেয়াল করবো, আমাকে একটা কথা লিখে দিছে, খুব মনোযোগ, সেটা হচ্ছে এ ভেক্টর বরাবর বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ কত, বা লম্ব অভিক্ষেপ এটা আমরা বের করতে চাচ্ছি, লম্ব অভিক্ষেপটা কত। এবার একটু খেয়াল করবেন, কোন বরাবর, এ বরাবর, কার লম্ব অভিক্ষেপ, বি এর লম্ব অভিক্ষেপ, কার লম্ব অভিক্ষেপ, বি এর। তাহলে এই বি এর এই এ বরাবর কোণ কত, বি এর এই এ বরাবর কোণ কত, থিটা। আর যেই বরাবর থিটা থাকে, যেই বরাবর থিটা থাকে ওই বরাবর উপাংশ কি দিয়ে হয়, মনে করে দেখেন তো, যেই বরাবর থিটা থাকে ওই বরাবর উপাংশ কি দিয়ে হয়, যেই বরাবর থিটা থাকে ওই বরাবর উপাংশ হয় কস দিয়ে। তাহলে এই বরাবর উপাংশ আসবে কি দিয়ে, কস দিয়ে, যেটা হবে বি কস থিটা। তাহলে কি বললাম আমি, একটু খেয়াল করবেন, এর বরাবর কার, বি এর অভিক্ষেপ। তাহলে কোণ আছে কি, এই যে বি এর এই এর সাথে কোণ কত, থিটা। তাহলে বি এর থিটা থাকলে উপাংশ কি দিয়ে হয়, কস। তাহলে এইবার উপাংশ কি দিয়ে আসবে, বি কস থিটা। তাহলে আমরা সুন্দর মতো লিখতে পারি, এটা আসবে কত,
বি কস থিটা, বি কস থিটা। সেম ভাবে আরেকটা কথা লিখলো, বি ভেক্টর বরাবর বরাবর এর লম্ব অভিক্ষেপ, লম্ব অভিক্ষেপ, এর লম্ব অভিক্ষেপ। এটা কি আসবে একটু খেয়াল করবেন, তাহলে আমরা সিস্টেমটা শিখে ফেলছি অলরেডি। এ ভেক্টর বরাবর বি এর লম্ব অভিক্ষেপ হচ্ছে বি কস থিটা। অর্থাৎ এটা থেকে কি বুঝতেছি আমরা, যার বরাবর সে কি এখানে আছে? নাই। যার বরাবর তার সাথে কোনো কাহিনী নাই। যার লম্ব অভিক্ষেপ, কার লম্ব অভিক্ষেপ? লম্ব অভিক্ষেপ কার? লম্ব অভিক্ষেপটা কার? বি এর। এই জন্য কি আসছে? বি কস থিটা। যার বরাবর লম্ব অভিক্ষেপ, কার লম্ব অভিক্ষেপ? বি এর লম্ব অভিক্ষেপ কি আসছে? বি কস থিটা। কার বরাবর? এটা কোনো ফ্যাক্ট নাই। এই যে এর বরাবর, এটা এখানে আছে না, বা যার বরাবর তার কোনো ভূমিকা, যার বরাবর তার কোনো ভূমিকা নাই। সো বি এর লম্ব অভিক্ষেপ কি আসবে? বি কস থিটা। বি এর লম্ব অভিক্ষেপ সো বি কস থিটা। এবার সেম ভাবে আসেন তো, বি বরাবর, তাহলে এটার কোনো ভূমিকা আছে? নো। কার লম্ব অভিক্ষেপ লাগতেছে? এর লম্ব অভিক্ষেপ। কার লম্ব অভিক্ষেপ লাগতেছে? এর। তাহলে যার লম্ব অভিক্ষেপ তার কি হইতে হবে? কস থিটা। তাহলে এটা কি আসবে? এ কস থিটা। তাহলে আমাকে যদি কেউ বলে বি ভেক্টর বরাবর সি ভেক্টরের লম্ব বিক্ষেপ, তাহলে কার লম্ব বিক্ষেপ বলছে আবার শুনেন, বি ভেক্টর বরাবর সি ভেক্টরের লম্ব বিক্ষেপ, তার কার লম্ব বিক্ষেপ? সি এর, তাহলে সি কস থিটা। আপনাকে বলছে কেউ ওয়াই ভেক্টর বরাবর, ওয়াই ভেক্টর বরাবর এক্স ভেক্টরের লম্ব বিক্ষেপ, ওয়াই ভেক্টর বরাবর এক্স ভেক্টরের লম্ব বিক্ষেপ, তাহলে কার লম্ব বিক্ষেপ? আবার শুনেন, ওয়াই বরাবর এক্স এর লম্ব বিক্ষেপ, তাহলে এক্স এর লম্ব বিক্ষেপ মানে এক্স কস থিটা। অর্থাৎ যার বরাবর আছে, ইট ডাজন্ট ম্যাটার, যার লম্ব বিক্ষেপ তার কস থিটা, যার লম্ব বিক্ষেপ তার কস থিটা। এবং এই সূত্রগুলা বেশি ইম্পর্টেন্ট। দেখেন তো কারো বুঝতে সমস্যা আছে কিনা, কারো বুঝতে সমস্যা আছে কিনা একটু বলবো, কারো বুঝতে সমস্যা আছে কিনা। এবার এই সূত্রগুলো একটু আপগ্রেড করব, আমরা একটু আপগ্রেড করব। কিভাবে আপগ্রেড করব? এ ভেক্টর বরাবর বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ, লম্ব অভিক্ষেপ। তাহলে একটু খেয়াল করবেন, সবাই একটু খেয়াল করবেন, খুব মনোযোগ এটা। তাহলে কার লম্ব অভিক্ষেপ দেখছি আমরা? বি এর লম্ব অভিক্ষেপ। তাহলে যার লম্ব অভিক্ষেপ তার কস থিটা, তাহলে কি বি কস থিটা। যার লম্ব বিক্ষেপ তার কি? কস থিটা, মানে বি কস থিটা। এখন আমরা একটু সাইডে দেখি, আমরা কিন্তু এ ডট বি সমান কি পড়ে আসছি মনে আছে আপনার? এ বি কস থিটা বা কস আলফা, যাই হোক, এ বি কস থিটা পড়ে আসছি, রাইট? আমরা কিন্তু এ বি কস থিটাটা পড়ে আসছি। তাহলে এ বি কস থিটা পড়ে আসছি। তাহলে বি এর লম্ব বিক্ষেপ মানে কি? বি এর লম্ব বিক্ষেপ মানে বি কস থিটা। বি এর লম্ব বিক্ষেপ মানে বি কস থিটা, এই যে লেখা আছে। যার লম্ব বিক্ষেপ তার কস থিটা। এবার আসুন তো, আপনি যদি এই সূত্র থেকে, এই সূত্র থেকে বি কস থিটা বের করেন, তাহলে বি কস থিটা বের করলে এটা এই পাশে কি হবে? ভাগ। বি কস থিটা বের করলে কি হবে? এই যে এই জায়গায় এটা আছে, এটা এই পাশে কি হবে? ভাগ। তাহলে কি আসতে দেখেন তো, এটা আসবে হচ্ছে আলটিমেটলি এ ডট বি ডিভাইড বাই বি কস থিটা না, সো ওই পাশে কে ভাগ হবে? এ ভাগ হবে। কে ভাগ হবে? এ। সেম ভাবে বি ভেক্টর বরাবর বরাবর এ ভেক্টরের লম্ব অভিক্ষেপ, এ ভেক্টরের লম্ব অভিক্ষেপ, সেটা সূত্র কি হবে আমাদের জন্য? দেখেন তো একটু খেয়াল করবেন, লম্ব অভিক্ষেপ কার? এর। এর লম্ব বিক্ষেপ মানে কি? এ কস থিটা। তাহলে এ কস থিটা যদি বের করেন, দেখেন এ আর কস থিটা যদি বের করেন, এ কস থিটা, তাহলে বিটা ওই পাশে কি হবে? ভাগ। তাহলে এবার সূত্রটা কি আসবে? এ ডট বি ডিভাইড বাই বি এর মান। কেন? কারণ এ কস থিটা বের করতেছি, সো বিটা ওই পাশে কি হবে? বিটা ওই পাশে ভাগ হয়ে যাবে, বিটা অন্য পাশে গিয়ে ভাগ হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। এবং এই সূত্রগুলা আমাদেরকে বেশি মুখস্থ রাখতে হবে, বেশি। অর্থাৎ আপনি মাথায় রাখবেন এই কথাটা, বি কস থিটার অটোমেটিক এই সূত্রটা আপনার বানায় ফেলতে পারবেন, যে বি কস থিটা হইলে এপাশে এ ভাগ হবে, এ কস থিটা হইলে এপাশে কে ভাগ হবে? বি ভাগ হবে, কারণ বিটা পড়ে আছে, বিটা ওই পাশে কি ভাগ হবে। কথা বুঝা গেছে কিনা একটু বলবেন, তাড়াতাড়ি কথা বুঝা গেছে কিনা একটু বলবো। এই সূত্রগুলা বেশি লাগবে আমাদের, লম্ব অভিক্ষেপের সূত্রগুলা বেশি এমসিকিউতে আসে। দেখেন তাহলে এক্স বরাবর ওয়াই এর লম্ব অভিক্ষেপ, কার লম্ব অভিক্ষেপ? ওয়াই এর। তাহলে কি আসবে? ওয়াই কস থিটা। এখন ওয়াই কস থিটা মানে কি আসবে? ওই পাশে কে ভাগ হবে? ওয়াই কস থিটা মানে এক্স ভাগ হবে, এক্স আর ওয়াই এর ক্ষেত্রে। ওকে,
অর্থাৎ আপনাকে যেভাবেই বলা হোক আপনি ঘুরায় ফিরায় অ্যান্সারটা দিয়ে ফেলতে পারবেন, যদি একটু টেকনিকটা মাথায় রাখেন। লম্ব বিক্ষেপের টেকনিকটা মাথায় রাখলে বাকি জিনিস অটোমেটিক্যালি পারা যাবে। দেখি কারো কোনো প্রশ্ন, কোনো জিজ্ঞাসা আছে কিনা, একটু তাড়াতাড়ি বলবো। কারো কোনো প্রশ্ন, কোনো জিজ্ঞাসা, দ্রুত একটু তাড়াতাড়ি বলবেন। কারো কোনো প্রশ্ন জিজ্ঞাসা আছে কিনা একটু তাড়াতাড়ি বলবো। ওকে।